আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তবে একটু মন খারাপ। বিশেষ করে বাংলাদেশের অনেক জায়গায় আহ, অতিবৃষ্টি দেখা দিয়েছে। বন্যা প্লাবিত হতে চলেছে, দেখা যাচ্ছে দৃশ্যগুলো খুবই কষ্টের। আমি আমার সেই সকল আহ, দিনী ভাইদের জন্য দোয়া রাখছি। মহান আল্লাহ যেন প্রত্যেককে হেফাজত করেন এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দেন। আমরা একে অপরের জন্য প্রত্যেকে দোয়া করব, কেমন? আলহামদুলিল্লাহ, 25 দিনে ইংরেজি শিখির আজ এটি হচ্ছে 18তম দিনের আয়োজন। এখন আঙ্গুল গুনেই আমরা শেষ করতে পারি আর কয়টা ক্লাস রয়েছে। ভাবো তো, আজকে 18তম ক্লাসের পর আর ক্লাস রয়েছে কতটুকু? জাস্ট একটু গেস করো। এই তো আমরা বলবো যে আর ক্লাস আছে কতটুকু আমাদের? 18 পরে 19, 20, 21, 22, 23, 24, 25, আর 7টা ক্লাস বাকি রয়েছে আজকের পর। জাস্ট 7 ডেজ। 7 দিন পর শেষ হতে চলেছে এই মায়াময় অনুষ্ঠান, মায়াময় এই আয়োজন 25 দিনে ইংরেজি শিখি। যারা সত্যিকার অর্থে নিজেকে সমৃদ্ধ করছো, তারা পরিশ্রম করছো, নিজেকে প্রতিদিন একটু একটু করে নতুনভাবে আবিষ্কার করছো। দোয়া রাখি মহান আল্লাহ যেন তোমরা ঠিক যেভাবে প্রথম থেকে ক্লাসগুলো করছো, বাকি এই সময়টাও ক্লাসটা করতে পারো। সবাই একটু কমেন্টে একটু ইনশাআল্লাহ লিখে দাও এবং আজকের আয়োজনটা শুরু করার পর শেষ পর্যন্ত আমার সঙ্গে লেগে থাকবে, এই নিয়ত করে ফেলো। ক্লাসটি যত লম্বাই হোক, মাঝারি হোক অথবা তিক্তই হোক, শেষ করবে বলে নিয়ত করে ফেলো। ইনশাআল্লাহ বলো মনে মনে এবং কমেন্টে লেখো ইয়েস। স্বপ্নপূরণের পথে তোমরা যারা লেগে আছো, বিশ্বাস করো তোমরা অনন্য হতে চলেছ। সত্যি খুব শীঘ্রই কিছু মানুষের নজরে পড়বে। এই মানুষগুলো তোমাকে দেখে বলবে, কি করে তোর এই পরিবর্তন হলো, রহস্যটা কি? তখন না খুলে বলবে, এম ইজিক্যাল টু 1, এম ইজিক্যাল টু 2, এম ইজিক্যাল টু 18 ডান। এই রহস্যটা কি? এনিওয়ে, ক্লাসটি শুরু করছি। সো ক্লাসের মাঝে কোনো কথা বলা যাবে না। 100% কনসেন্ট্রেশন দিয়ে আমরা ক্লাসের মাঝে প্রবেশ করব। ঠিক আছে, ক্লাস আমরা শুরু করছি। লেটস গেট স্টার্টেড। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা আজকে শুরু করব রুল 8 থেকে। তো প্রথম নাম্বার যে রুলটা, আমি আরেকটি বিষয় বলি, তোমরা যারা পেইড গ্রুপে যুক্ত রয়েছে তোমাদের আলাদা করে নোট করতে হবে না। আমি পেইড গ্রুপেই সেই নোটসগুলো শেয়ার করে দেব, সেখান থেকে তোমরা একটু নিয়ে নিও। এখন শুধুই তোমাদের কাজ হচ্ছে খাতা কলম নিয়ে নোটস করা। আর আরেকটি বিষয় বলি যে যখন ক্লাস করবে স্বাভাবিকভাবেই তোমরা এই একই সাথে নোটস করা এবং হলো ক্লাস করা, এই দুইটিকে মানে দুইটি কাজ একসাথে করবে না। তোমরা আগে ক্লাসটা শেষ করবে, তারপরে নোটস করবে, কারণ দুইটা যখন একসাথে ব্যালেন্স করতে যাবে তখন ক্লাসের অনেক কিছু তুমি বুঝতে পারবে না। ঠিক আছে? তাহলে রুল 8-এ কি বলা হচ্ছে দেখো, ফ্র্যাকশন অ্যান্ড পার্সেন্টেজ। ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। আর পার্সেন্টেজ মানে কি বলো তো? শতকরা। এইটা দিয়ে দুইটা রুলস বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু বাক্য দেখা যায়। যেমন আমি প্রথম বাক্যটার কথা বলি, 1/4 অফ দ্য প্রজেক্ট ইজ কমপ্লিট। তো পরীক্ষায় যেটা থাকে এই জায়গাটা ফিল ইন দ্য গ্যাপ থাকে, আর এখানে সাধারণত বলা হয় 4টি অপশান থাকে অনেক সময়, ইজ হবে নাকি আর হবে। এখন ইজ হবে নাকি আর হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে, এই ফ্র্যাকশন বা পার্সেন্টেজের ক্ষেত্রে মনে রাখবে, অব পরবর্তী, এই অব বা প্রেপোজিশন পরবর্তী যে নাউনটা থাকবে সে নাউনটা যদি সিঙ্গুলার হয় অথবা আনকাউন্টেবল হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে কি বললাম? অব পরবর্তী। আমি শর্টকাটটা দিচ্ছি। তো এই জন্য 1/4 অফ দ্য প্রজেক্ট অর্থাৎ প্রকল্পটির 1/4 বা 1/4 শেষ হয়েছে। তার মানে আমার মূল ফোকাসটা হচ্ছে প্রজেক্টের এই জায়গাটা। কিন্তু যদি সামহাও প্রজেক্ট না হয়ে এখানে প্রজেক্টস হতো, মানে একটা এস দিয়ে ফেলতাম, মানে প্রকল্পগুলোর 1/4, তাহলে আমার মূল ফোকাসটাও কিন্তু একইভাবে অপের পরবর্তী যে নাউনটা রয়েছে সেই দিকে দিতে হবে। তাহলে অপের পরে নাউন রয়েছে প্লুরাল, তাহলে এক্ষেত্রে তখন ভার্বটা হয়ে যাবে প্লুরাল। সো শর্টকাট মোদ্দা কথা হচ্ছে যে ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা অপ পরবর্তী যে নাউনটা পাবো সেই নাউনটা যদি সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল হয় তাহলে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, আর যদি প্লুরাল হয় তাহলে ভার্বটি হচ্ছে প্লুরাল।
50% অফ দ্য কেক, এটাও একই কথা। পার্সেন্টের ক্ষেত্রে অপরবর্তী নাউনটা যেহেতু আনকাউন্টেবল, এই জন্য কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়েছে। কিন্তু 50%-এর পরে যদি কাউন্টেবল এবং সেটা যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটা কিন্তু প্লুরাল হয়েছে। পাশে বাংলাটা আছে, একটু দেখে নিও। 50% অফ দি স্টুডেন্টস হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। 50% ছাত্র নির্ধারিত কাজ সম্পূর্ণ করেছে। আচ্ছা, এখানে আমি তোমাদের জন্য একটা শর্টকাট রুল দিয়ে দিই। হ্যাঁ, শর্টকাট যে রুলটা সেটা হচ্ছে, একটু কালারিং করি। ওকে, সো এই কালারটি ইউজ করি। শর্টকাটটা হচ্ছে ডট ডট। দেখো, অফ কিন্তু থাকছেই, সেটা তুমি ফ্র্যাকশন ভগ্নাংশের ক্ষেত্রেই বলো বা তুমি পার্সেন্টের ক্ষেত্রেই বলো, অফ তো থাকবেই। সো অফের পরবর্তী আমরা যে নাউনটা পাবো, সেই নাউনটা যদি হয়ে যায় সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল। আনকাউন্টেবল, কাউন্টিয়েবিএল, আচ্ছা এটা এই পাশে হবে আনকাউন্টেবল। ওকে, তাহলে এর পরবর্তী আমরা যে ভার্বটা বসাবো ইজ ইকুয়াল টু, সেই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার, সেই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। ঠিক এই রুলটাই হচ্ছে এটা, এই সেম। আমি ওই জন্য এটা কপি করে নিলাম। নাউনটা যদি হয়ে যায় প্লুরাল, অর্থাৎ এস যুক্ত হয়, তাহলে ভার্বটা কিন্তু হয়ে যাবে প্লুরাল। ক্লিয়ার? হাজার রুলস যদি আসে এইটার উপরে, আমার মনে হয় না যে খুব বেশি কঠিন হবে, একেবারে খুবই ইজি অ্যান্ড সিম্পল। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা যাব হচ্ছে রুল 9-এ। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল 9। নান এবং হচ্ছে অল, এরা হচ্ছে অনেকটা আগাছার মতো, অথবা অন্যের উপরে ভর করে নিজের অস্তিত্ব প্রমাণ দেওয়ার মতো দুইটা শব্দ। অর্থাৎ এরা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। যেমন তোমরা এক্সাম্পল খেয়াল করো, নান অফ দ্য ইনফরমেশন ইজ অ্যাকিউরেট। এখানে নান রয়েছে, অথচ আমি এখানে ইজ দিয়েছি। আবার পরেরটায় নান অফ দ্য প্লেয়ার্স আর রেডি, এখানে আমি আর দিয়েছি। সো নানের পরে ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে ডিপেন্ড করবে, ঠিক একইভাবে আগেরটার মতোই নান অফ বা নো ওয়ান পরবর্তী নাউনটা কি আনকাউন্টেবল না সিঙ্গুলার। এটা আনকাউন্টেবল, ইনফরমেশন, অ্যাডভাইস, বুঝতে পারছো? এই শব্দগুলো যেহেতু আনকাউন্টেবল, দ্যাটস ওয়াই এখানে ইজ হয়েছে। কিন্তু এই বাক্যটা দেখো, সেকেন্ড বাক্যটায় যে নান অফ দ্য প্লেয়ার্স, প্লেয়ার্সটা হচ্ছে কাউন্টেবল প্লুরাল, আর সেই জন্য কিন্তু আর হয়েছে। ওকে, ঠিক একইভাবে অল অফ দি স্টুডেন্টস, অল অফের পরে নাউনটা প্লুরাল, তাই আমি প্লুরাল নিয়েছি। কিন্তু অল অফ দ্য ইনফরমেশন, ইনফরমেশনটা আনকাউন্টেবল, তাই অলের পর এখানে ওয়াজ হয়েছে। কিন্তু অনেক সময় ধরো একটা টেস্ট দিই, নিজেরা একটু ট্রাই করো। ধরো আমি একটা টেস্ট দিলাম, সেটি হচ্ছে, ওকে, এটি বলা হলো যে অল ডট ডট ওয়েলকাম, ওয়েলকাম। তো এখন এখানে কি ইজ দেবে নাকি আর দেবে, একটা প্রশ্ন রয়ে যায়। এরপরে ধরো আমি বললাম যে অল ডট ডট কারেক্ট, এখানেও একইভাবে ইজ দিলাম অথবা আর দিলাম। ওকে, তো নিজেরা একটু থামিয়ে ট্রাই করবে সম্ভব রাইট আনসারটা কি হতে পারে। তো দেখো, অল আর ওয়েলকাম, আমি এখানে আর দিতেই পারি, আমি বলতেই পারি যে সবাই, প্রত্যেকে, অল দ্য পিপল, আমি অনেক মানুষকে রেফার করতে পারি। আবার আমি যদি কোনো একটা বিষয়কে ইঙ্গিত করি, তাহলে কিন্তু আবার অল ইজ ওয়েলকাম। হ্যাঁ, অল ইজ ওয়েলকাম। সো অলের পরে ইজও হতে পারে, আরও হতে পারে, এটা তুমি কোথায় কিভাবে মিন করছো সেটার উপর। তবে পরীক্ষা যখন থাকবে তখন তো আর এইভাবে অল ইজ না আর দিয়ে তোমাকে কনফিউজ করবে না। আগে একটা বাক্য থাকবে যে উই ইনভাইটেড দ্য গেস্টস, অল আর ওয়েলকাম। সো গেস্টকে মিন করছে, এই জন্য আর হয়েছে। এরকম একটা তুমি মানে ক্লিয়ারেন্স একটা পাবে তুমি, অল ইজ কারেক্ট নাকি অল আর কারেক্ট। এখানে তোমাকে যদি আমি এরকম একটা বাক্য দিই যে অল দ্য ইনফরমেশন ইনফরমেশন ইজ নাকি আর কারেক্ট। আর একটি বাক্য দিই যে অল দ্য আনসার্স, এবার কি ইজ দেবে নাকি আর দেবে। আমি নিশ্চিত যে এইটা নিয়ে তোমার ভিতরে কনফিউশন অতটা ক্রিয়েট হবে না, কারণ তুমি বুঝতেই পারছো অল দ্য ইনফরমেশন আনকাউন্টেবল, তাই তুমি খুবই কনফিডেন্স নিয়ে এখানে ইজ দেবে। আর আনসার্স
তারপরে তুমি কি দেবে, আর দেবে। তো এই জন্যই দেখবে যে অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে অল আর কারেক্ট বলা হয় অথবা অল ইজ কারেক্ট বলা হয়, দুইটা আনসারই রাইট। যদি কেউ বলে অল আর কারেক্ট, তার মানে মনে মনে ধরা হয়েছে অল দ্য আনসার্স, রাইট। আর যদি বলে যে অল ইজ কারেক্ট, তার মানে সে মনে মনে ভেবেছে অল দ্য ইনফরমেশন। ক্লিয়ার? এই হচ্ছে অল বা নান সংগঠিত বিষয়। তো এই জন্য বলেছিলাম শুরুতেই যে অল এবং নানটা হচ্ছে অনেকটা অন্যের উপর ভর করে বা আগাছার মতো পরগাছার মতো একটি মানে কি বলবো হেডওয়ার্ড বা সাবজেক্ট, যেটা হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে অন্য নাউনের সাথে সম্পর্ক রেখে ভার্বটি বসানোর ক্ষেত্রে আমরা এটা দেখি এই নিয়মটা। আচ্ছা, এরপরে রুল 10, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রুল 10টাও প্রতিযোগিতামূলক পরীক্ষায় রুলসটা প্রচুর আসে। জেরান, ইনফিনিটিভ অ্যান্ড ক্লজ। তো আমি যখন জেরান নিয়ে বিস্তারিত কথা বলবো সেখানে জানবে ইনফিনিটিভ অ্যান্ড ক্লজেস। তো শর্টকাটে আমি একটু তোমাকে ইশারা দিয়ে দিই যাতে করে এই রুলটা বুঝতে তোমার অনেক সুবিধা হয়। ওকে, যেমন জেরান বললে জাস্ট তোমরা এটা মনে রাখবে যে এখানে ভার্বের সঙ্গে একটা আইএনজি থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। আর যেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দ্যাটস ওয়াই এটা কিন্তু তোমার সাবজেক্ট অবস্থানেই থাকবে, মানে সাবজেক্টের জায়গাতে থাকবে। আমরা যখন জেরান নিয়ে বিস্তারিত কথা বলবো সেখানে দেখব যে জেরান শুধুমাত্র সাবজেক্টের জায়গাতেই থাকে না, এটা অবজেক্টের জায়গা থাকে, এটা প্রেপোজিশনের পর থাকে। কিন্তু আমরা যেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সো ভার্বের আগে সাবজেক্ট পজিশনেই আমরা জেরানটাকে দেখানোর চেষ্টা করব। ইটস কল্ড জেরান। সো আমি শর্টকাটে একটু নোট করে দিই, এটা সাবজেক্ট অবস্থানে থাকবে। একইভাবে ইনফিনিটিভ, যেটা ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস V1, টু প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, দিস ইজ কল্ড ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ইনফিনিটিভ এটাও সাবজেক্ট হিসেবেই থাকবে যেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, একইভাবে আমরা দেখব যে একটা ক্লজ, ক্লজ হচ্ছে কোনো একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, সেখানে সাধারণত হোয়াট, হাউ, এই শব্দগুলো বেশি থাকে, অথবা দ্যাট থাকে ইত্যাদি। তো আমি দু একটা দিই, যেমন হোয়াট বা দ্যাট, এটা বেশি থাকে। এরপর একটা সাবজেক্ট, এরপরে হচ্ছে একটা ভার্ব থাকবে, এরপর একটা কি থাকবে, ভার্ব থাকবে। মজার কথা হচ্ছে এই এত বড় লম্বা একটা অংশ, এটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। এটা বাক্যের কি হিসেবে, সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। আমি দেখাচ্ছি তোমাদের, ক্লজ নিয়ে বিস্তারিত কথা বললে তখন আরও বেশি ক্লিয়ার হবে। এইটাই হচ্ছে মূলত ক্লজ। হ্যাঁ, এইটা হচ্ছে মূলত ক্লজ। তো প্রাথমিক আমরা একটা ধারণা পেলাম যে এইগুলো সবগুলো সাবজেক্ট অবস্থানে থাকবে। আর এই জিনিসগুলো যখনই সাবজেক্ট অবস্থানে থাকবে তার পরবর্তী ভার্ব হয়ে যাবে কি বলতো, ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। ওকে, আচ্ছা আমরা একটু এক্সাম্পল দেখি। আমরা ধারাবাহিকভাবে এক্সাম্পলগুলো দেব যাতে করে নজরে পড়ে। সো প্রথম এক্সাম্পলটা হচ্ছে জেরান, তারপর একটা ইনফিনিটিভ এবং তারপর একটা হচ্ছে কি বলতো, ক্লজ। রাইট, একটু খেয়াল করলেই বুঝতে পারবে। ওকে, দেখবে মিলে যাবে, ধারাবাহিকভাবে দিয়েছি। সো ইটিং হেলদি ফুডস ইজ ইম্পর্ট্যান্ট। সো স্বাস্থ্যসম্মত খাবারগুলো গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যসম্মত খাবারসমূহ বা খাবার খাওয়া গুরুত্বপূর্ণ। এখন এই জায়গাটা ইজ আছে, পরীক্ষায় এত সহজভাবে না থেকে হয়তো বা এখানে যেটা থাকতে পারে বা তোমরা দেখবে যেটা নিয়ে কনফিউজড হতে পারো, ইজ অথবা আর বা অন্যান্য কিছু। তো বেশিরভাগ শিক্ষার্থী যেটা করে, ইটিং হেলদি ফুডস, আরে বাবা ফুডসের সঙ্গে এস যুক্ত হয়েছে, দ্যাট মিনস খাবারগুলো, অতএব তুমি আর দিয়ে ফেলবে। ভুলটা ঠিক এই জায়গায়। তো তোমাকে নজর দিতে হবে আসলে মূল জিনিসটা কি। ইটিং, খাওয়াটা হচ্ছে আমার মূল ফোকাস। সো ইটিং হেলদি ফুডস, ওকে, খাওয়াটা আমার মূল বিষয়। তো যখন আমি এরকম ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত কিছু একটা সাবজেক্টে পাবো, ওকে, এই অংশটুকু তো সাবজেক্ট, সাবজেক্টের ভেতরে যখন পাবো আমি এই অংশটুকুর দিকে নজর দেবো না, একবার টানা আমার ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। সো ইটিং হেলদি ফুডস ইজ ইম্পর্ট্যান্ট। তো আমি যদি বলি যে বাইং ক্লথস, ক্লথস মানে তো কাপড় চোপড়, তো বাইং ক্লথস, তাহলে তুমি কি দেবে, অবশ্যই সিঙ্গুলার ভার্ব দেবে। বাইংটাই মূলত জেরান বা মূল বিষয়, ক্লথসটা নয়। একইভাবে টু লার্ন সাম ল্যাঙ্গুয়েজেস, অনেকে মনে করতে পারে সাম ল্যাঙ্গুয়েজেস টেক্স টাইম, অনেকে হয়তো বা এটা প্লুরাল দিয়ে ফেলবে, কিন্তু আমরা সিঙ্গুলার করব, কেননা টু লার্ন সাম ল্যাঙ্গুয়েজেস এটা ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ, বাক্যের সাবজেক্ট হয়েছে, অতএব আমি এখানে কি দেব, ভার্বটা করব আমি সিঙ্গুলার। পরীক্ষায় তোমাকে কনফিউজ করা হবে, টেক দেওয়া থাকবে, টেক্স দেওয়া থাকবে, রাইট। হোয়াট ইউ নিডেড টু ডু ইট, হোয়াট ইউ নিড টু ডু ইট, ওকে, এই অংশটুকুকে আমরা বলছি হচ্ছে ক্লজ। খেয়াল করে দেখো, এইরকম ক্লজ যদি বাক্যের সাবজেক্ট অবস্থানে থাকে ভার্বটি হয়ে যাবে সিঙ্গুলার। এই জিনিসটা নিয়ে প্রায়শই বেশিরভাগ শিক্ষার্থী কনফিউশন রয়ে যায়।
তো আমার মনে হয় না যে এটা নিয়ে দ্বন্দ্বের মধ্যে থাকা দরকার। তো এটা সহজ করে আমি যদি বলি, যদি কোথাও তুমি এরকম আইএনজি যুক্ত কিছু দেখতে পাও, ইনফিনিটিভ দেখতে পাও বা ক্লজ দেখতে পাও, তাহলে মনে মনে সেই জায়গাগুলো তুলে দিয়ে সেখানে তুমি একটা ইট বসাতে পারবে। যেমন তুমি এটার প্রোনাউন হিসেবে ইট নিতে পারবে, এটার প্রোনাউন হিসেবে ইট নিতে পারবে, এটার প্রোনাউন হিসেবেও তুমি ইট নিতে পারবে। এবার প্রশ্ন করো তো, ইটের পর কি বসে? সিঙ্গুলার ইজ। ইটের পরে কি বসে? সিঙ্গুলার টেক্স। ইটের পরে ইজ। সো জেরান, ইনফিনিটিভ এবং ক্লজ যদি বাক্যের সাবজেক্ট হয়ে যায়, তাহলে সেটি মূলত একটা ফ্যাক্টকে বোঝায়, একটি বিষয়কে ইঙ্গিত করে। সেই জন্যই ভার্বটা মূলত সিঙ্গুলার হয়। আশা করি বুঝতে পেরেছ। সো আসন্ন পরীক্ষায় যদি এরকম একটা টেস্ট কি বলে, একটা যদি কোয়েশ্চেন এসে যায়, আমি একটা টেস্ট দিই তোমাদের, একটু খেয়াল করো। ধরো বললাম যে রিডিং বুকস ডট ডট মাই হবি। তুমি যখন ফ্রি হ্যান্ডে রাইটিংয়ে দক্ষ হতে চাও বা স্পোকেন অথবা ইংরেজির ব্যাপারে দক্ষ হতে চাও, তাহলে বলো তো এই খুঁটিনাটি বিষয়গুলো যদি তোমার কন্ট্রোলে না থাকে, তুমি কি মনের মতো করে ইংরেজিটা উপভোগ করতে পারবে কখনো? সম্ভব নয়। সো রিডিং বুকস, এগুলো জানতে হবে যে মূল ফোকাসটা কি বুকস নাকি রিডিং। রিডিং। সো আমি যদি বুকসটা বাদ দিয়ে দিই তাও একটা সুন্দর অর্থ থাকবে। ওকে, যে রিডিং ইজ মাই হবি, অথবা ইটিং ইজ ইম্পর্টেন্ট, টু লার্ন টাইম টেক্স টাইম। তো এইরকম আসলে বিষয় যে, সো রিডিং আমরা এখানে বুকস দিচ্ছি, যত এটা প্লুরাল হোক, যেহেতু জেরান রয়েছে বাক্যের সাবজেক্ট, অতএব ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। অতএব আমরা এখানে বসাবো রিডিং বুকস ইজ মাই হবি, নট আর। তো এই রুলসটাকে আমি জাস্ট এখানে শর্টকাট করে দিই, এটা শর্টকাট। এইগুলো যদি থাকে তাহলে ভার্ব হয়ে যাবে জাস্ট সিঙ্গুলার, জাস্ট সিঙ্গুলার। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমি তোমাদের হয়তো আজকে 17টা রুলস দেখাবো, 34 নাম্বার ক্লাস এবং 35 নাম্বার ক্লাস দিয়ে। তোমরা মনে রেখো, টোটাল হয়তো বা দেখা যাচ্ছে যে অনেক রুলস রয়েছে, সেটা হতে পারে 30-35টার মতো, কিন্তু মজার কথা হচ্ছে এই 17টা রুলস তুমি যদি পড়ো, এরপর তুমি হাতে যে কোনো একটা বই নিয়ে বা যে কোনো একটা সেন্টেন্স দেখলে তুমি ধরতে পারবে। বেশিরভাগ শিক্ষার্থীর সমস্যা হয় কোথায় জানো? ইংরেজি পড়তে মজা পাও না যে কারণে, সেটি হচ্ছে যে বেসিকটা তোমার স্ট্রং না থাকার কারণে তুমি ইংরেজি পড়ে মজা পাও না। অমুক তমুক বন্ধু বলেছিল বাজারের অমুক বইটা খুব ভালো, তার কথা শুনে, সেই বন্ধুর কথা শুনে তুমি একটা বই কালেক্ট করলে, টাকা দিয়ে একটা বই ক্রয় করলে, বাসায় পড়তে যে তুমি আর মজা পাও না। অমুক তমুক বন্ধু বলল যে ওই স্যারের লেকচার খুবই চমৎকার, উনি দারুণ বোঝান, তার ক্লাস করতে বসলে কিন্তু মজা পাও না। কেন? কারণ তোমার বেসিক দুর্বল। এই বেসিক স্ট্রং করাই হচ্ছে আমার মূল দায়িত্ব। আমি তোমাদেরকে 50টা ক্লাস এর আগে অনেকবার বলেছি, কিন্তু মাঝে মাঝে স্মরণ করে দিতে চাই, 50টা ক্লাস এক অর্থে পূর্ণাঙ্গ নয়, কিন্তু আরেক অর্থে পূর্ণাঙ্গ, কারণ এগুলোকে আমি ফাউন্ডেশন বলতে পারি, একেবারে ভিত বলতে পারি। এই 50টা ক্লাস তুমি যদি মনোযোগ দিয়ে শোনো, দেখো এবং বোঝো, এরপর ইংরেজির সব বিষয়গুলো তোমার কাছে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো একেবারে লেগে থাকো, কোনোভাবেই মনোবল হারিও না। আচ্ছা, জেরান, ইনফিনিটিভ এবং ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছ। আচ্ছা, এরপরে আমরা 11 নম্বরে চলে আসি। অ্যামাউন্ট অফ মানি, টাইম অ্যান্ড ডিস্টেন্স। অর্থাৎ যদি কোথাও অর্থের কোনো বিষয় এসে যায়, শুধু অর্থ না, সেটা ডলারও হতে পারে, রুপিও হতে পারে, এই সব ক্ষেত্রগুলো যদি হয়, এরপরে টাকার পরিমাণ, সময়ের ব্যাপ্তি, সময়ের বিষয়, ডিস্টেন্স, দূরত্ব, এগুলোর কথা যদি প্রসঙ্গক্রমে এসে যায়, তাহলে ভার্ব হয়ে যায় সিঙ্গুলার। কিভাবে? আচ্ছা, অ্যামাউন্ট অফ মানির কথা বলি আমি। সো মানি আনকাউন্টেবল, আর কাউন্টেবল হচ্ছে টাকা। তো আসলে টাকার সঙ্গে এস যুক্ত হয় না। তবে একটা মজার কথা হচ্ছে, ওল্ড গ্রামারে, আগের অনেক সময় অনেক গ্রামারগুলোতে কিন্তু টাকার প্লুরাল কিন্তু টাকাস করা হতো। তো সেটা সময়ের বিবর্তনে মডার্ন ইংলিশ আর দেখা যায় না, বাট টাকা। কিন্তু যদি টাকা না হয়ে এখানে ডলার হতো, তাহলে তুমি নিশ্চিত থাকো ডলার না হয়ে এখানে ডলার্স হতো। ঠিক আছে? রুপি হলে রুপিজ হতো। ওকে, এনিওয়ে, এখন কথা হচ্ছে যখনই সেখানে কোথাও অ্যামাউন্ট অফ মানি প্রসঙ্গে এসে যায়, সেটা 100 হোক, 500 হোক, 1 মিলিয়ন হোক, যেটাই হোক না কেন, টাকার প্রসঙ্গ, ডলার, রুপি, এগুলো আসলেই এই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। 500 টাকা ইজ এনাফ, 500 টাকা যথেষ্ট। ক্লিয়ার?
এবার আসো 5 মিনিটস। দেখো মিনিটের সঙ্গে এস যুক্ত হয়েছে, অনেকে মনে করতে পারে যে 5 মিনিটস তাহলে তো আর হয়ে যাবে, 5 মিনিট অনেক সময়, কিন্তু বলাই হচ্ছে এটা সূত্র এই সিস্টেমের বাইরে গেলে প্লুরাল হতে পারে। আমি তোমাদেরকে এক্সেপশনটা একটু দেখাই, ব্যতিক্রম, কারণ এই জায়গাটায় আসলে কনফিউশনটা ক্রিয়েট হয়, যে জায়গাটায় তোমাদের দ্বন্দ্ব রয়ে যায় সেটি হচ্ছে যে ধরো 5 মিনিটস না, আমি যদি 5 আওয়ার্সও দিই একই কথা, মিনিটস বলি, সেকেন্ডস বলি, আওয়ার্স বলি, হ্যাঁ সবই একই কথা, ইয়ার্স বলি, এই একই কথা, কিন্তু যদি আমি এখানে বলি যে 5 বুকস ওকে ডট ডট ইজ অথবা আর সোল্ড আউট, ধরো 5টা বই বিক্রি হয়, এখন তুমি খেয়াল করে দেখো এখানে বুকস দিয়েছি, বই, এটা তো টাকা নয়, এটা তো টাইমের মধ্যেও যায় না, এটা ডিস্টেন্সের মধ্যেও নয়, এই 3টা ফ্রেমের মধ্যে যখন থাকবে তখনই কেবলমাত্র সিঙ্গুলার ভার্বের প্রসঙ্গটা আসবে। আদারওয়াইজ সংখ্যার পরে নাউনটা প্লুরাল হলে ভার্বটা যে প্লুরাল হবে এটাই সত্য, যেটা তুমি আগে থেকে জানতে। ক্লিয়ার? আশা করি এটা বুঝেছো। সো মানি, এরপরে হচ্ছে টাইম এবং ডিস্টেন্স, এই 3টার সঙ্গে যখন সংখ্যা যুক্ত হয়ে যায় তখন সংখ্যা সেটা যতই হোক না কেন ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার। ওকে, সো এরপরের এক্সাম্পলটা দেখো, 10 কিলোমিটার্স। 10 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স টু ওয়াক। 10 কিলোমিটার্সের পরে আমরা ইজ নেব। ওকে ডান। যেহেতু এখানে কিলোমিটার্স আছে, অনেকে ভুল করে যেটা করে যে এস রয়েছে অথবা আর দিয়ে ফেলে, এবং এই মিস্টেক্সগুলোর কারণে, এগুলো না জানার কারণে তুমি মনের মাধুরী মিশিয়ে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে পারো না বা লিখতে পারো না। আশা করি এরপরে এই বিষয়টি ভালো করে মনে রাখবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে রুল 12তে, টু সাবজেক্ট ফ্যাক্টস, অর্থাৎ 2টা সাবজেক্ট যখন যুক্ত হয় সেই বিষয়টা। সো যখন 2টা সাবজেক্ট যুক্ত হয় তখন নজর আসলে কোন দিকে দেব, এখানে একটা মজার টুইস্ট আমি তোমাদের শেখাই, সেটা হচ্ছে উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যান্ড, ইনক্লুডিং, এক্সেপ্ট, বাট। আমি যদি প্রশ্ন করি এগুলো কোন পার্টস অফ স্পিচ, তো হয়তো বা কেউ কেউ বলবে যে স্যার উইথ প্রেপোজিশন, এরপরে অ্যাকসেপ্ট বা বাট ব্যতীত এগুলো প্রেপোজিশন ইত্যাদি। বাট অন্যান্যগুলোর ক্ষেত্রে আমি যদি বলি এগুলো কি, জেনে রেখো এগুলোও হচ্ছে প্রেপোজিশন, এগুলোকে মাল্টি ওয়ার্ড প্রেপোজিশন বলা হয়। মাল্টি ওয়ার্ড প্রেপোজিশন অর্থাৎ একের অধিক শব্দ মিলে প্রেপোজিশনের মতোই কাজ করবে, প্রেপোজিশনের মতোই অর্থ দেবে, সেগুলোকে বলা হয় মাল্টি ওয়ার্ড প্রেপোজিশন। সো এই মাল্টি ওয়ার্ড প্রেপোজিশনসগুলো যখন থাকে দ্যাট মিনস এটাও একটা প্রেপোজিশন। সো প্রেপোজিশনের ক্ষেত্রে একটা কমন সূত্র তোমরা মনে রাখবে, সেটি হচ্ছে ডট 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 একটা প্রেপোজিশন প্লাস হচ্ছে ডট ডট ডট, আমি প্লাস দিচ্ছি ডট ডট। এখন এই পাশেও একটা সাবজেক্ট থাকতে পারে, এটাও একটা সাবজেক্ট থাকতে পারে, মনে রেখো এই প্রথম যে সাবজেক্টটা থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে মূল, যেটাকে বলি আমরা হেড ওয়ার্ড। হেড ওয়ার্ড, এই হেড ওয়ার্ড অনুযায়ী কিন্তু হচ্ছে মূলত ভার্ব বসে, তার মানে এই ভার্বটা বসবে হচ্ছে অ্যাকর্ডিং টু হেড ওয়ার্ড। হেড ওয়ার্ড, এই রুলটা দেখে কঠিন মনে হতে পারে অনেকে, মানে অনেকে কষ্ট করে মনে রাখতে হয়, যে কেন কষ্ট করে মনে রাখতে হয় বলছি, কারণ একটু পরে দেখবে যে আরেকটা রুলস পাবে, তোমরা আরেকটা রুল পাবে যেখানে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে, আর এখানে বলা হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে এটা তো মনে রাখা কঠিন যে দ্বিতীয়টা অনুযায়ী হয়, একটু পরে দেখবো, আর এখানে বলছি প্রথমটা অনুযায়ী। এটা মনে রাখবে যে প্রেপোজিশন, ওকে, প্রেপোজিশনের আগে এটা যদি সাবজেক্ট হয় এটাকে বলা হয় হেডওয়ার্ড। সো হেডওয়ার্ডটাই হচ্ছে সাবজেক্ট বসার মূল কারণ, সরি ভার্ব বসার মূল বিষয়। সো ভার্ব বসবে অ্যাকর্ডিং টু হেডওয়ার্ড। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলটা দেখো তোমরা, দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, এই যে অ্যালং উইথ দ্বারা 2টা সাবজেক্ট যুক্ত হয়েছে, সাবজেক্ট 1 আর এই হচ্ছে সাবজেক্ট 2। আন্ডারলাইন করে নিচে লিখবে S1 S2, মানে সাবজেক্ট 1 সাবজেক্ট 2। দ্য প্রিন্সিপাল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার, ওকে। তো অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হয়েছে, শব্দগুলো মুখস্থ করে নিও, ক্লাসটি শেষ হলেই এই শব্দগুলো মুখস্থ রেখো। সো এইগুলোর আগে পরে 2টা সাবজেক্ট, সাবজেক্ট 1 S1, সাবজেক্ট 2 S2। তাহলে প্রথমটাকে আমরা বলেছি হচ্ছে হেডওয়ার্ড, আর এই মাঝখানের এগুলোর নাম হচ্ছে প্রেপোজিশন। অ্যাজ ওয়েল অ্যাজ এর বাংলা এখানে অর্থ হচ্ছে সাথে, তাছাড়াও, এরকম কিছু একটা, হ্যাঁ, যে ইন অ্যাডিশন টু, এরকম অ্যাজ ওয়েল অ্যাজ, এবং বলা যাবে না।
দ্য প্রিন্সিপাল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার ইজ অ্যাটেন্ডিং দ্য মিটিং, অর্থাৎ প্রিন্সিপাল তার সাথে টিচাররাও মিটিংয়ে অ্যাটেন্ড হয়েছেন বা অ্যাটেন্ড করছেন। সো মূল ফোকাসটা হচ্ছে আমার প্রিন্সিপালের দিকে, কারণ প্রিন্সিপাল টিচারদের সাথে নিয়ে, এই টিচার এই শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে। সো প্রথমে থাকা সাবজেক্টটাই হচ্ছে আমার হেডওয়ার্ড। হেডওয়ার্ডটা যদি সিঙ্গুলার হয় আমি ভার বসাবো সিঙ্গুলার, হেডওয়ার্ডটা যদি প্লুরাল হয় কথার কথা যদি হতো টিচার্স অথবা হয় প্রিন্সিপালস কথার কথা, তাহলে আমি ভার্বটা তখন কি করতাম, আর করতাম। ক্লিয়ার? সো ক্লাসটি শেষ হলেই তোমার কাজ হচ্ছে একেবারে টানা এই প্রেপোজিশন বা প্রেপোজিশন মানে মাল্টি ওয়ার্ড প্রেপোজিশনগুলো মুখস্থ করে নেওয়া। ওকে, সো এই হচ্ছে মোটামুটি বিষয়। এরপরে আমরা দেখব হচ্ছে রুল। রুল হচ্ছে 13 নাম্বারটাই হলো সেই রুলটা, টু সাবজেক্ট ফ্যাক্টস, অর্থাৎ দুইটা সাবজেক্ট এখানে পাবো আগেরটার মতোই, সাবজেক্ট 1 আর হচ্ছে সাবজেক্ট 2। এইখানে আমরা দ্বিতীয় সাবজেক্টের দিকে নজর দেব, আর আগেটাই করলাম প্রথম সাবজেক্টের দিকে। তো এটা আসলে কষ্ট করে মনে রাখতে হয় যদি তুমি নিয়মটা না বোঝো, এর পেছনে রিজনটা। আসলে যখন অর, নর, নট অনলি, বাট অলসো, মানে এই ধরনের যে তোমার কনজাংশনগুলো থাকে, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো, তখন মনে রেখো দ্বিতীয়টিকে বেশি ফোকাস করা হয়, বেশি এমফ্যাসিস বা জোর দেওয়া হয় দ্বিতীয়টা। কিভাবে? আমি একটা এক্সাম্পল দিই আগে, মূল আলোচনা যাবার পূর্বে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি এই জায়গাটা এক্সাম্পলটা টানি। যেমন আমি যদি বলি আই লাইক নট অনলি টি, আগে জোর বা ফোকাসের জায়গাটা বুঝে নাও। আই লাইক নট অনলি টি বাট অলসো কফি। কফি সি হবে। আচ্ছা, তো এখানে আমি নট অনলি এবং বাট অলসো দ্বারা যুক্ত করেছি। এখন আমি যদি প্রশ্ন করি যে এই বাক্যের অবজেক্ট কয়টা, তাহলে তুমি বলবে দুইটা, একটা হচ্ছে টি এবং আরেকটা হচ্ছে কফি, দুইটা অবজেক্ট। আমি যদি বলি দুইটা অবজেক্টের ভেতরে যেটা সাবজেক্ট অর্থাৎ আমি কোনটাকে বেশি ফোকাস দিতে চাচ্ছি অডিয়েন্সের কাছে বা মানুষের কাছে সামনে, আই লাইক নট অনলি টি বাট অলসো কফি। আমি শুধু চাই খাই না, কফিও খাই বটে। অর্থাৎ চা তুমি আমি সবাই খাই বা এই মজলিসে সবাই খাবে এটাই সত্য, বাট আমি কফিও পছন্দ করি। তার মানে আমার কফিটা হচ্ছে মূল ফোকাস। সো এই বাট অলসোর পরবর্তীতে যেটা থাকবে সেটা হচ্ছে মূল ফোকাস। তো এই জন্য বলা হয় শর্টকাটে আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, অথবা ভার্বের নিকটতম যে সাবজেক্টটা থাকে সেটা অনুযায়ী ভার্ব বসে। মূলত এটা হচ্ছে মূল কথা। তো আশা করি এটা নিয়ে খুব সমস্যা হবে না নেক্সট ইয়ার। নাইদার দ্য প্রিন্সিপাল নট দ্য স্টুডেন্ট, সরি টিচার্স, তাহলে নাইদার প্রিন্সিপাল সাবজেক্ট 1, নট দ্য টিচার সাবজেক্ট 2, S2। ওকে, আমার মূল বিষয় হচ্ছে এটা যে শুধু প্রিন্সিপাল না, শিক্ষকরাও, শিক্ষকরাও, তার মানে এখানে প্রিন্সিপালের কোনো অস্তিত্ব নেই ওই প্রোগ্রামে বা ওই মিটিংয়ে শিক্ষকরা ছাড়া। সো প্রধান শিক্ষক এবং শিক্ষকরাও কেউ মিটিংয়ে ছিলেন না। তার মানে এই শিক্ষকরাটা হচ্ছে মূল ফোকাসের জায়গাটা। ক্লিয়ার? আশা করি এটা বুঝেছ, এটা নিয়ে সমস্যা হবে না। তো এখানে আরেকটা প্রশ্ন, এটা আমি সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে দেখেছি, সেটা হলো যদি এরকম একটা বাক্য দেওয়া হয় যে ধরো কি করা হলো, এই টিচার্সটাকে সামনে দেওয়া হলো, একটু ভালো করে ফিল করো। এরপরে ধরো এখানে ওয়াজ দেওয়া হলো, ওয়াজ অ্যাটেন্ডিং দ্য মিটিং, তাহলে বাক্যটি কি সঠিক? একটু ভালো করে ফিল করো। আমি চেঞ্জ করে দিয়েছি, দ্য প্রিন্সিপাল আমি দিয়েছি সিঙ্গুলারটা এই পাশে, দ্য টিচার্স প্লুরালটা দিয়েছি এই পাশে। তাহলে আমার নিয়ম হচ্ছে আইদার অর, নাইদার নর যদি কোথাও থাকে দ্বিতীয়টা অনুযায়ী ভার্ব বসে। তাহলে দেখো আগে দ্বিতীয়টা ছিল প্লুরাল, তাই তুমি প্লুরাল দিয়েছো। এখানে দ্বিতীয়টা হচ্ছে সিঙ্গুলার, তাই হয়তো তুমি বলবে যে না সিঙ্গুলার, এটাই রাইট, তাই বলবে না? কিন্তু গ্রামার একটা নিয়ম হচ্ছে যে যখন সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা সাবজেক্ট একসাথে বসার প্রসঙ্গ এসে যায়, তখন সর্বদাই সিঙ্গুলারটা আগে বসবে আর প্লুরালটা তার পরে বসবে। তুমি চাইলেই প্লুরালটাকে আগে দিতে পারবে না বা সিঙ্গুলারটাকে পরে নিয়ে আসতে পারবে না। যার কারণেই ওয়াজ এখানে বসানোটা একেবারে অযৌক্তিক। দেখে সঠিক মনে হবে, কিন্তু এই নিয়মটাই হচ্ছে ভুল বা অযৌক্তিক, যার কারণে ভার্বের এগ্রিমেন্টটা এখানে কোনো প্রশ্নে আসে না। সুতরাং আমি দেখেছি অনেক সময় কিন্তু এই প্রশ্নটা থাকে এবং তোমাদের কিন্তু কনফিউজড করা খুবই সহজ। একবার নিজেকে প্রশ্ন করো, মন থেকে তোমরা একটু কমেন্ট করে বলবে যে এই দুইটা যদি বাক্য তোমাকে দিত, তুমি খেয়াল করে দেখো, একটা ওয়াজ দেওয়া আছে এবং আরেকটা ওয়ার দেওয়া রয়েছে, তাহলে তুমি কোন আনসারটাকে রাইট করতে? মন থেকে বলবে।
ওকে, আচ্ছা এরপরে আসো 14 নাম্বার। এটাও খুব ইম্পর্টেন্ট একটা রুল, খুবই সহজ বাট খুবই গুরুত্বপূর্ণ। দা প্লাস অ্যাজেক্টিভ আমি লিখব অ্যাজ সাবজেক্ট। যদি কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে বসতেই পারে। একটা অ্যাজেক্টিভ কখনোই বাক্যের সাবজেক্ট হতে পারে না যদি না তার আগে আর্টিকেল বসে। যেমন আমি একটা টেস্ট দিই তোমাদের। যেমন আমি যদি বলি হচ্ছে ওয়াইজ, তাহলে আমাকে বলতে হবে ওয়াইজ মেন। ভালো করে বোঝো, জ্ঞানী মানুষরা। ওকে, ওয়াইজ মেন আর ওয়েলকাম। সো এখান থেকে প্রমাণিত যে অ্যাজেক্টিভ বাক্যে একা একা বসবে না। কিন্তু আমি যদি কোনোভাবে বলি যে ওয়াইজ আর ওয়েলকাম, তুমি কি মেনে নেবে? সরি, ওয়েলকাম। ওয়েলকাম কোনো বাক্যে কি অ্যাজেক্টিভ সাবজেক্ট হতে পারে? গুড, ব্যাড, ওয়াইজ, পোর এগুলো কি বাক্যের সাবজেক্ট হতে পারে না? তারপরে অবশ্যই একটি নাউন থাকতে হবে। কিন্তু যখন শুধু একটা অ্যাজেক্টিভ বাক্যের সাবজেক্ট হয়েছে, এটা ভুল। অথচ গ্রামারে বলা হচ্ছে অ্যাজেক্টিভ বাক্যের সাবজেক্ট হতে পারে যদি তার পূর্বে আপনি একটা দা বসিয়ে দেন। বা তার মানে এই সেম বাক্যটা আবার রাইট হয়ে যাবে যদি আমরা একটা দা বসিয়ে দিই। ইয়েস, দ্য ওয়াইজ। সো ওয়াইজ মেন, জ্ঞানী মানুষরা, দ্য ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানীরা, প্রায় কাছাকাছি অর্থ। সুতরাং মনে রেখো, অ্যাজেক্টিভের আগে যদি দা বসায় সেটি প্লুরাল হয়ে যায়, অনেকগুলোকে একসাথে বোঝায়। দ্য ওয়াইজ জ্ঞানীরা, দ্য পোর গরিবরা, দ্য ইন্টেলিজেন্ট মেধাবীরা। বুঝতে পারছো? সো অ্যাডজেক্টিভের আগে দা থাকলে সেটি অনেকগুলোকে একসাথে বোঝায়, আর যার কারণে ভার্বটা হয়ে যায় প্লুরাল। ঠিক আছে, দ্য ওয়াইজ আর ওয়েলকাম। এবার মন থেকে বলো তো, এই টেস্টটা দিয়ে তোমাকে যদি জিজ্ঞাসা করা হতো, তুমি কি ধরতে পারতে যে কোন আনসারটা রাইট অথবা কোনটা রাইট নয়? আচ্ছা, বুঝতে পারলে ভালো। সো এটাও পাশাপাশি বলে দিই, অ্যাডজেক্টিভের আগে যখন দা বসে, এটা মূলত প্লুরাল কমন নাউন হয়। আমার নাউন চ্যাপ্টার থেকে একটু দেখে নিও, এটা প্রথম দিকেরই ক্লাস বলা যায় প্লুরাল কমন নাউন। কমন নাউন। সো দা প্লাস অ্যাডজেক্টিভ যখন প্লুরাল কমন নাউন হয়ে যায় বাক্যের সাবজেক্ট হিসেবে, ইজ ইকুয়াল টু এরপরে ভার্ব তুমি যেটা বসাচ্ছ সেটি হয়ে যাবে প্লুরাল। ওকে, এটা শর্টকাটটা আমি এখানে দিয়ে দিলাম। দা প্লাস অ্যাডজেক্টিভ, এরপরে ভার্বটি হয়ে যাবে প্লুরাল। খুবই চমৎকার, এবং অর্থটা হয়ে যাবে সবসময় অনেকগুলো। দ্য সিক রিকোয়ার, অসুস্থদের, দেখো এটা প্লুরাল হয়েছে। দ্য ব্রেভ ফাইট, অর্থাৎ সাহসীরা। বুঝতে পারছো, অসুস্থদের অনেকগুলো একসাথে। তো এই সিকের ক্ষেত্রে যদি আমি বলতাম দ্য সিক ম্যান। ওকে, এইবার কিন্তু দেখো সিক ম্যান অসুস্থ মানুষটি, আর যখন দ্য ব্রেভ ম্যান সাহসী মানুষটি, তখন কি হতো? দ্য সিক ম্যান রিকোয়ার্স, দ্য ব্রেভ ম্যান ফাইটস। ওকে, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, একজন সাহসী মানুষকে বোঝাচ্ছে। কিন্তু যখনই আমি কোনো নাউন দেব না, দ্যাট মিনস অ্যাডজেক্টিভের পূর্বে দা, এটি হচ্ছে প্লুরাল কমন নাউন। ঠিক আছে, ধনীরা, গরিবরা, অসুস্থরা, সাহসীরা ইত্যাদি। ক্লিয়ার? ওকে, এই বিশেষ করে ট্রান্সলেশনের ক্ষেত্রেও কিন্তু এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই ধরনের বাক্য দিয়ে বলা হলো যে এটার বাংলা করো। এখন তুমি যদি না জানো যে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে সেটার অর্থ হয়ে যায় কি বলবো যে মানে অনেকগুলো একসাথে, তাহলে তো তুমি সঠিক অর্থ করতে পারবে না। যেমন আমি যদি বলি যে আই লাইক দ্য ব্রেভ, আই লাইক দ্য ব্রেভ, এর বাংলা অর্থ কি? আই লাইক দ্য ব্রেভ, আমি সাহস পছন্দ করি, সাহসীকে পছন্দ করি না সাহসীদের পছন্দ করি? ইয়েস, আমি সাহসীদের পছন্দ করি। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে দা। ওকে, সো সাহসীরা প্লুরাল কমন নাউন। শুধু পার্থক্য কি? এইখানে বাক্যের অবজেক্ট হয়েছে আর এইখানে বাক্যের সাবজেক্ট হয়েছে। সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে ক্লাস নেওয়া হয়েছে প্রথম দিকের ক্লাস, দয়া করে দেখে নিও। ব্যাস, এই হচ্ছে 14 নাম্বার রুল। এরপরে আসবো 15, 16, 17। আমি একসাথে দেখিয়ে দিই, তাহলে বুঝবে যে কয়টা রুল আমি আজকে শেখাবো। এই 17টা, ঠিক আছে? আচ্ছা, বি ভার্ব যদি কোথাও বসে, অ্যান্টিসিডেন্ট তারপর রিলেটিভ প্রোনাউন। খুবই ফানি আর খুবই সিম্পল রুল। যদি কোথাও রিলেটিভ প্রোনাউন বসে, আমি তো জানি তোমরা রিলেটিভ প্রোনাউন চেনো। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমি আরেকবার একটু স্মরণ করে দিই, সেটা হচ্ছে হু, হুইচ এবং হচ্ছে দ্যাট। হু, হুইচ এবং দ্যাট যদি কোথাও থাকে এবং তার পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে, হু, হুইচ, দ্যাট, তার পূর্বে যে সাবজেক্ট থাকে সেটিকে মূলত অ্যান্টিসিডেন্ট বলা হয়। অন্য কথায় বাংলায় যেটিকে বলি আমরা পূর্বপদ। এই পূর্বপদ থাকলে মনে মনে তোমরা যেটা করবে, এই হচ্ছে গিয়ে
এই হু অথবা হচ্ছে দ্যাট, এটা মনে মনে ভাববে এখানে নাই, ধরো এখানে নাই, এখানে নাই, তাহলে বলো তো স্টুডেন্টস কি হবে? মেক। দ্য বুকস কি হবে? এক্সপ্লেইন হবে। সহজ কথায় রিলেটিভ প্রোনাউন যখন থাকবে এরপরে ভার্ব থাকবে, মনে মনে তুমি রিলেটিভ প্রোনাউনটাকে একটু বাদ দিয়ে দেবে, তাহলে দেখবে সঠিক আনসারটা তুমি পেয়ে যাবে। খুব কঠিন লাগছে কি? আচ্ছা, বাংলা, আচ্ছা আরেকটা আমরা টেস্ট দিই, একটু টেস্টটা দেখো তোমরা। যেমন আমি যদি বলি হি হু লাভ দ্য কান্ট্রি ইজ প্যাট্রিয়ট, তো এখানে বিষয়টা হচ্ছে যে লাভ হবে নাকি লাভস হবে, এরকম একটা বিষয় আসতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে ইজ হবে নাকি আর হবে, এরকম একটা ব্যাপার হয় অনেক সময়। তাহলে সম্ভব রাইট আনসারটা কি নেবে? এই যে বললাম রিলেটিভ প্রোনাউনটাকে মনে মনে বাদ দিয়ে দাও, তাহলে কি হবে? হি লাভ নাকি লাভস? সরি, একটা সঠিক আনসার দিই। হি লাভস, হির পর তো লাভসই বসে, তাহলে এখানে লাভস হয়ে যাবে। আর হি ইজ প্যাট্রিয়ট, অর্থাৎ যে দেশকে ভালোবাসে সেই হচ্ছে দেশপ্রেমিক। বুঝতে পেরেছো? সো রিলেটিভ প্রোনাউন থাকলে সেটিকে তুমি জাস্ট বাদ দিয়ে দেবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 16 নাম্বার। 16 নাম্বারটা হচ্ছে হেয়ার এবং দেয়ার। ইনভার্সানের ক্ষেত্রে এই রুলটা তোমরা দেখবে যে হেয়ার এবং দেয়ারের রুলটা খুবই অদ্ভুত। হেয়ার বা দেয়ারকে বেসিক্যালি বাক্যের সাবজেক্ট বলা হয় না, এরা সাবজেক্টের মতো জাস্ট সূচনা করে দেয়, এই জন্য এগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি বা সূচনা সূচক সাবজেক্ট। তো হেয়ার দেয়ার থাকলে একটা বিশেষ স্ট্রাকচার মনে রাখা জরুরি। আমি এখানে স্ট্রাকচারটা তোমাদের দিয়ে দেব। যেমন এখানে হেয়ার প্লাস হচ্ছে দেয়ার, এর পরে টিএইচআর দেয়ার, এর পরে হচ্ছে ভার্ব এবং তারপরে হচ্ছে সাবজেক্ট। অদ্ভুত ব্যাপার না? সর্বদাই বাক্যের শুরুতে থাকে সাবজেক্ট, কিন্তু হেয়ার দেয়ার থাকলে সাবজেক্ট থাকে হচ্ছে ভার্বের পরে। একেবারেই ব্যতিক্রম। এটাকে ইনভার্সানের ক্ষেত্রে এই নিয়মটি দেখি আমরা। আমরা ইনভার্সান শেখাবো ইনশাল্লাহ। ইনভার্সানে বেসিক্যালি বলা হয় যে সাবজেক্টের আগে যখন ভার্ব থাকে, এটাই হচ্ছে ব্যতিক্রম। সো দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, সো দেয়ারের পরে ইজ হবে নাকি আর হবে সেটা নির্ভর করবে সাবজেক্টের ওপরে। দেয়ার ইজ আ বুক, একটা বই, অতএব ইজ। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, টেবিলের ওপরে একটি বই। হিয়ার আর দ্য কিজ ইউ আর লুকিং ফর, এখানে চাবিগুলো আছে যা তুমি খুঁজছিলে। সো যেহেতু দ্য কিজ চাবিগুলো, দ্যাট মিনস এখানে আর হলো। কিন্তু যদি এখানে এ বুক না হয়ে কথার কথা যদি ম্যানি বুকস হয়ে যেত, অতএব দেয়ার আর ম্যানি বুকস হয়ে যেত, তখন দেয়ার আর হয়ে যেত। ওকে, সো এগুলোই হচ্ছে মূলত সাবজেক্ট। একইভাবে হেয়ার আর দ্য কিজ না হয়ে যদি বলা হতো হেয়ার আর দ্য কি, এই হচ্ছে চাবিটি, তখন হেয়ার ইজ দ্য কি হয়ে যেত, কারণ এটি হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সাবজেক্ট। ক্লিয়ার? একইবার সহজ ফানি রুল, এটা নিয়ে আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না, যেহেতু সহজ রুল। ঠিক আছে, অ্যান্ড লাস্ট রুল ফর টুডে, সেটি হচ্ছে 17 নাম্বারটা। 17 নাম্বার হচ্ছে ওয়ান অফ দ্য, এরপরে নাউনটা প্লুরাল, টেক্স প্লুরাল ভার্ব। সরি, এখানে একটু মিস্টেক আছে, টেক্স প্লুরাল হবে না, টেক্স সিঙ্গুলার ভার্ব হবে এখানে, সিঙ্গুলার ভার্বস। ওকে, আচ্ছা, ওয়ান অফের পর নাউনটা হবে প্লুরাল। কেন? কারণ হচ্ছে অনেকগুলোর ভেতরে একটাকে প্রেফার করা হয়, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে একজন। আর এই জন্যই ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। তার কারণ হচ্ছে হেডওয়ার্ড হচ্ছে মূলত ওয়ান, ওয়ান হ্যাজ ওন দ্য প্রাইজ, রাইট? তার মানে অনেক শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন পুরস্কারটা পেয়েছে। এখানে ওয়ান অফ দ্য কার্স, অনেকগুলো গাড়ির মধ্যে একটা, ইজ পার্ক ইন ফ্রন্ট অফ দ্য হাউস, একটা গাড়ি মানে কি বলে বাড়ির সামনে পার্কিং করা হয়েছে। সো অনেকগুলোর ভিতরে যেহেতু একটা, তাই এই একটাটাই হচ্ছে মূল প্রাধান্য। সেই জন্য শর্টকাটে যে রুলটা আমরা দেখি সেটা একবার আমি রিভিউ করি। ওয়ান ওয়ান অফ ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য ওয়ান ওয়ান অফ দ্য প্লাস নাউন হচ্ছে ওয়ান অফ দ্য প্লাস নাউনটা হচ্ছে প্লুরাল। ওকে, ইজ ইকুয়াল টু ভার্ব হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার কেন বলো তো? কারণ ওই যে ভার্বটার মূল ফোকাসটা হচ্ছে ওয়ানের দিকে। ঠিক আছে, তো আচ্ছা, ওয়ান অফ দ্য নাউনটি হচ্ছে প্লুরাল, ভার্বটি হচ্ছে সিঙ্গুলার।
এখন হয় কি যে যা শেখানো হয় সবসময় যে সেটাই আসে বা সেই রকমই আসে তা নয়, মাঝে মাঝে একটু আলাদাও অনেক সময় দেখা যেতে পারে। যেমন ধরো এরকম একটি বাক্য দেওয়া হলো, হি ইজ ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য ফিউ রাইটার্স one of the few writers who fill in the gap এরপরে বলা হচ্ছে গিয়ে যে own the prize, এই ধর একটা বাক্য। আর অপশন হিসেবে দেওয়া হচ্ছে যে এখানে কি হ্যাভ হবে নাকি এখানে হ্যাজ হবে। তো নর্মালি ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, অনেকে এটা করে ফেলতে পারে। তো সেই অনুযায়ী অনেকে হ্যাজ ভেবে ফেলবে, কিন্তু না। বেসিক্যালি যখন রিলেটিভ প্রোনাউন থাকে, হি ইজ ওয়ান অফ দ্য ফিউ রাইটার্স, মানে একটা লেখক গোষ্ঠীর ভেতরে যখন আমরা, মানে মেন কথা হচ্ছে ফিউ যখন থাকবে, ওয়ান অফ দ্য ফিউ, এই কথাটুকু মনে রাখবে। ওয়ান অফ দ্য ফিউ যখন থাকবে, নাউনটি প্লুরাল এবং এরপরে ভার্বটিও হচ্ছে প্লুরাল। নাউনটিও প্লুরাল, এরপরে ভার্বটিও প্লুরাল। নাউনটি প্লুরাল এবং ভার্বটি প্লুরাল, এটা মূলত হচ্ছে পার্ট অফ এ স্মল গ্রুপ। হ্যাঁ, একটা স্মল গ্রুপের ভিতরে একটা পার্ট বোঝানো হয়। এটা হচ্ছে অনেকের ভিতরে একটি নয়, এটা হচ্ছে স্মল গ্রুপের ভিতরে স্মল পার্ট অফ স্মল গ্রুপ। হ্যাঁ, ছোট একটা গ্রুপের একটা পার্টকে বোঝানো হয়। এই জন্য বেসিক্যালি এই জায়গাগুলোতে হি ইজ ওয়ান অফ দ্য ফিউ রাইটার্স হু হ্যাভ ওন দ্য প্রাইজ, অর্থাৎ তারা সে হচ্ছে একজন যারা যারা খেয়াল করে দেখো, সে বলেনি, সে হচ্ছে একজন যে পুরস্কারটা জিতেছে বলছি না, সে হচ্ছে একজন যারা, যারা আমি এখানে বাংলায় বলছি হু মানে যারা পুরস্কারটা জিতেছে, সে হচ্ছে একজন যারা, মানে এখানে পুরা ওই তোমার কি বলে পার্ট অফ, মানে গ্রুপ বা পার্ট অফ স্মল গ্রুপটাকেই মূলত ফোকাস দেওয়া হচ্ছে। তো শর্টকাটে এত কথা মনে না রাখতে পারলে একটা জিনিস শুধু মনে রাখবে, ওয়ান অফ দ্য অন্যান্য ক্ষেত্রগুলোতে পাবে তুমি, এরপরে সরাসরি নাউন, কিন্তু ওয়ান অফ দ্য ফিউ যদি থাকে তাহলে এর পরবর্তীতে ভার্বটা হয়ে যাবে প্লুরাল, একটু ব্যতিক্রম ওয়ান অফের ক্ষেত্রে। ওকে, তো এই হচ্ছে মূলত লেকচার 35। আলহামদুলিল্লাহ, 35-এর পর পরবর্তী 36 ওয়েট করছে তোমাদের জন্য। এখন ছোট্ট একটা বিরতিতে যাব আমরা। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই একটু জানাও। আর একটা বিষয় বলি, আজকে সম্ভবত সম্ভবত কোনো একটা দলের খেলা রয়েছে। আমি জানি না তোমরা কজনে খেলা দেখো। আমি এই খেলাধুলা দেখতাম, দেখতাম না তা না, হয়তো বা তোমাদের মতো যখন ছিলাম। কিন্তু যখন আমার বোধোদয় হয়েছে বা বোঝা শিখেছি, সেদিন থেকে আমি এটা বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি এটার পেছনে অনেক রিজন রয়েছে, সেগুলো কোনো এক সময় তোমাদের বলার চেষ্টা করব। অ্যানিওয়ে, সো আমি কোনো খেলা দেখি না, খেলার খবর রাখার চেষ্টা করি না। জীবনে যদি ভালো কিছু করতে চাও, কিছু বিষয়কে তোমাকে অ্যাভয়েড করতেই হবে। সো যতই যেই দলেরই খেলা হোক না কেন, ক্লাসটা শেষ করেই এখান থেকে উঠবো, এই প্ল্যানিং করো। আয়োজনটি কেমন লাগলো অবশ্যই জানাতে থাকো। ছোট্ট একটা বিরতি, আর বিরতি মানেই একটা নাশিদ। ব্যাস, নাশিদের পরে আমরা আবারও ফিরে আসছি দ্বিতীয় ক্লাসে।
बस वही जा सकता है जिसको हंसने की बाबा के इजाजत होगी न सरकार की पढ़ता हूँ मैं बस इसी बात से घर में मेरे रहमत होगी होगा सर मुस्तफा का सजदे में जब परेशान की आलम में उम्मत होगी रब कहेगा मेरा वादा है रब कहेगा ये मेरा वादा है उसको बाखुशूम का तेरे जिस्म में मोहब्बत होगी मैं सरकार की पढ़ता हूँ मैं बस इसी बात से घर में मेरे रहमत होगी मैं सरकार की पढ़ता हूँ मैं बस इसी बात से घर में मेरे रहमत होगी ওয়েলকাম ব্যাক। আলহামদুলিল্লাহ, আবারও বিরতির পর ফিরে আসলাম। ছোট্ট একটা বিরতি ছিল, নাশিদ শুনে আসলাম। আর অনেকে হয়তো বিদায় নিয়েছে খেলা দেখার জন্য। ঠিক এর মধ্যেই আমরা খেলা না দেখে আমরা পড়ার মধ্যে আছি। এমন অনেকেই আছে তার দিনটা নাকি খুব সুন্দর কাটে এই ভাবনায় যে আজকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা অথবা অন্য কোনো তার প্রিয় দলের খেলা। আচ্ছা ভাবো তো, যার দিনে এইরকম আনন্দ আর সেখান থেকে যখন আমরা একেবারেই অনেকটা দূরে, লাইক খেলার ফিকচার সম্পর্কে জানি না, কোথায় কি খেলা হবে, কোন দলে কে আছে, ক্যাপ্টেন কি নাম জানি না, তাহলে কি আমরা অনেক পিছিয়ে নাকি? আমরা কি একেবারে গেও খ্যাত হয়ে গেছি নাকি? কি মনে হয় তোমাদের? মোটেই না। যা কিছু করি না, যা কিছু ছেড়েছি তা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, ইনশাআল্লাহ মহান আল্লাহ এর ভালো বিনিময় দেবে। আমি তোমাদের প্রত্যেকের জন্য দোয়া করি। ভালো পড়াশোনা করলে জীবনে ভালো চাকরি পেতে পারো, হ্যান্ডসাম স্যালারি পেতে পারো, অনেক কিছু। কিন্তু এরপর কি? এরপর কোথায় যাবে তুমি? তোমার গন্তব্য কোথায়? পৃথিবীকে একটা স্টেশন ভাবি আমরা। কিছুটা দিন এখানে আসব, মায়াময় জীবন গড়ে তুলব। এরপর এই পৃথিবী থেকে, রঙিন পৃথিবী থেকে আবার বিদায় নিতে হবে। যার কারণে আমরা যাই কিছু করব, অবশ্যই সেই জায়গাটা আমরা পরকালীন ভাবনাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেব। ঠিক আছে? আমি তোমাদের প্রত্যেকের জন্য দোয়া করি, তোমরা যারা এই খেলাধুলা এবং যা কিছু খারাপ ছেড়েছ, এই নিয়তটাই যেন মূলত আল্লাহকে রাজি খুশির জন্য হয়। মহান আল্লাহ ইহকাল এবং পরকাল উভয় ক্ষেত্রে কল্যাণ দেবেন, এই প্রত্যাশাই দোয়াই থাকবে সবার জন্য। শুরু করছি ক্লাস। একেবারে পাক্কা 30 মিনিট তোমাদের আজকে ক্লাস দ্বিতীয়টা নিয়ে শেষ করে দেব। ঘড়িতে ধরো, ঘড়িতে এখন বাজে পুরো 10টা। ঠিক 10টা বেজে 30 মিনিটে আমি তোমাদের ক্লাসটা শেষ করব। এই 30 মিনিট একটা মশা কামড় দিলেও যেন তোমাদের সেই দিকে নজর না যায়। জাস্ট একটু নড়াচড়া করে টেবিলে বসে যাও। শুরু করছি। দ্বিতীয় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, সো কোনোভাবে কনসেন্ট্রেশন ব্রেক করা যাবে না। লেটস গেট স্টার্টেড। ওকে, বেসিক ক্লাস 36, আলোচ্য বিষয় রাইট ফর্ম অফ ভার্বস। তো দেখো, রাইট ফর্ম অফ ভার্বসের শুরুতেই বলা যায় যে আমি দুইটা শিরোনাম দিয়ে রেখেছি, ফাইনাইট ভার্বস অ্যান্ড নন ফাইনাইট ভার্বস। অর্থাৎ আমাদের যত রাইট ফর্ম অফ ভার্বসের নিয়ম রয়েছে সেইটা মূলত এই দুইটা ক্যাটাগরিতে বিভক্ত। ভার্বের যে মৌলিক দুইটা প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট। এই ফাইনাইটের মধ্যে অনেক কিছু রয়েছে, তোমরা জানো, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, অক্সিলারি, লিঙ্কিং, মডাল, ওই সবগুলো মিলে একটা রুলস। ফাইনাইট ভার্বের রুলসগুলো বেসিক্যালি টেন্সের রুলসের মধ্যে সীমাবদ্ধ। আরেকটি রয়েছে, সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্বস। এই নন ফাইনাইট ভার্বসের ভেতরে রয়েছে স্পেশালি তিনটা প্রকার, যেটা তোমরা জানো। একটা হচ্ছে ইনফিনিটিভ, যেটা হচ্ছে ভার্বের আগে টু বসে। আরেকটি হচ্ছে জেরান, যেটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, এবং আরেকটা হচ্ছে পার্টিসিপল, সেটাও ভার্বের সঙ্গে আইএনজি। তো আমরা যদি পার্সেন্টের কথা বলি, যে রাইট ফর্ম অফ ভার্বসের যতগুলো রুলস রয়েছে
কোনটায় কত পার্সেন্ট, তাহলে আমি একটু একটা অ্যাজাম্পশন, একটা মানে একটা ধারণা দিতে পারি। ধরে নিতে পারো ফাইনাইট ভার্বে তোমরা হয়তোবা 90%-এর মতো রুলস পাবে। অর্থাৎ ফাইনাইট ভার্বে যতগুলো তোমাদের বা যত রুলস রয়েছে 90% রুলস হচ্ছে ফাইনাইট ভার্বের উপরে। নন ফাইনাইটের ক্ষেত্রে এই মাত্র তিনটা, টু প্লাস V1, জেরান্ড ভার্বের সঙ্গে আইএনজি এবং পার্টিসিপল সেটাও ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এখানে আমরা মোটামুটি একবারে ফিক্স বলতে পারি যে এই তিন হচ্ছে প্রকার, মানে কি বলে 3%। ওকে, এই পার্সেন্ট দিচ্ছে এই কারণে যে তোমরা একটা ধারণা পাবে। আর রাইট ফর্ম বা ভার্বসের নিয়মগুলো অ্যাজ ইউজুয়াল তোমরা যেভাবে বইয়ে দেখো বা কোথাও পড়ো, আমি ওইভাবে না, আমি একটু অন্যভাবে শেখানোর চেষ্টা করব, রুট থেকে, যে আসলে কিভাবে কোনটা থেকে আসলে এই ভার্বসগুলো কারেকশন শুরু হয়। আচ্ছা, তাহলে এই হলো তোমার কত 90%, আর এদিকে 3%, তাহলে 93 আর বাকি 70% হচ্ছে আদার্স, অন্যান্য কিছু রুলস রয়েছে, যেমন ফ্যান্সি, উইশ, এরকম টিল আনটিল কিছু মানে ব্যতিক্রম কিছু মানে কনজাংশন বা কিছু শব্দের সমন্বয় থাকলে একটা বিশেষ ধরনের ভার্ব হয়, সেগুলো সংখ্যা বা পার্সেন্ট হচ্ছে 7%। তো এই দুইটা হচ্ছে মূল ফোকাস। তো ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল এগুলো ধারাবাহিকভাবে দেখব এক এক করে, এবং তারপরে চলে যাব আমরা ফাইনাইটে। অলরেডি তোমরা জেনেছো যে নন ফাইনাইট হচ্ছে 3 প্রকার। তো ফার্স্টে আমরা নন ফাইনাইটটা আসলে কাভার করব, এই 3টা প্রকার নিয়ে কথা বলবো, ভার্বের সঙ্গে এদের যে সম্পর্কটা বা একটা সেন্টেন্সে বিশেষ কোন নিয়মে এই ভার্বগুলো বসে, ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল। আর এই অংশটা শেষ হলেই আমরা শুরু করব ফাইনাইট ভার্বটা। ওকে, সো ফাইনাইট ভার্বের অংশটা থাকবে সবার শেষে, আর সব শেষে থাকবে আর কিছু আদার্স বা বিস্তারিত যে ব্যতিক্রম কিছু শব্দের সমন্বয়ে ভার্বের কারেকশন হয় সেটা। তো আমি একটু তোমাদের হেল্প করি। ইনফিনিটিভ দ্যাট মিনস হচ্ছে 2 প্লাস ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা V1 বলি। আর জেরান্ড হচ্ছে ইজ ইকুয়াল টু ভার্বের সঙ্গে আইএনজি। আমি জেরান্ড এবং পার্টিসিপলের একেবারে মানে বিশদ ক্লাস নেইনি, কিন্তু তোমরা মোটামুটি এইটা বারবার আমার কাছ থেকে শুনে অভ্যস্ত হয়েছে যে জেরান্ড এবং পার্টিসিপল এই দুইটাই হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। আর একটু স্মরণ করে দিই, জেরান্ড ভার্বের সঙ্গে আইএনজি হলে সেটা মূলত কাজ করে নাউনের মতো, একটু মনে রাখো। আর পার্টিসিপল ভার্বের সঙ্গে আইএনজি হলে সেটা মূলত কাজ করে অ্যাডজেক্টিভের মতো। ছোট ইনফরমেশনটুকু মনে রাখলে সমস্যা কোথায়, তাই না? আমাদের সবসময় একটা ভুল হয় কি জানো, যে আমরা যখন যেটা শিখি ওর মধ্যেই থাকি, আসলে ওই জিনিসটার সঙ্গে আরও যে শাখা প্রশাখার একটা সংযোগ রয়েছে সেটা যদি তখনই শিখে ফেলি না, তাহলে ওই সময়টায় পরবর্তী স্টেজে এসে কিন্তু আর ধাক্কা খেতে হয় না। দ্যাটস আমি চেষ্টা করব প্রতিটা টপিকের সঙ্গে আমরা রিলেট করার, যে ওটার সঙ্গে আর কোনো টপিকের সম্পৃক্ততা রয়েছে কিনা। হতে পারে কোনো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা একবার হতেই পারে, এমন একটা কোয়েশ্চেন আসতে পারে যে জেরান্ড অ্যাক্টস অ্যাজ আ, অর্থাৎ জেরান্ড কাজ করে কার মতো। অপশানে থাকলো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। সো তুমি বুঝে গেলে জেরান্ড ইজ ইকুয়াল টু হচ্ছে নাউন। ব্যাস, আমরা এই অংশটুকু কেটে দেব। আমরা এই স্লাইডে দেখব, এখন শুধু দেখব ইনফিনিটিভ বা 2 প্লাস V1। ওকে, সো ফার্স্টে আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, নিজেরা একটু ট্রাই করো। হি অ্যাডভাইসড মি, সে আমাকে উপদেশ দিয়েছিল। রাইট উত্তর হচ্ছে টু গিভ আপ স্মোকিং। তো কেন আসলে আমরা টু গিভ আপ দিচ্ছি, এটা একটা বিশাল রহস্যের ব্যাপার না জানা থাকলে। আমরা যদি বাংলায় বলি যে সে আমাকে উপদেশ দিয়েছিল বা সে আদেশ করেছিল ধূমপান ত্যাগ করতে, গিভ আপ মানে ত্যাগ করা, ত্যাগ করতে। মনে রেখো, বাংলা ক্রিয়া শেষে যখন তয়কারে তে থাকবে, অর্থাৎ আমরা অনেক সময় বলি যে নিতে, খেতে, দেখতে, যেতে, এরকম নিতে, খেতে, দেখতে, যেতে, এরকম কোনো একটা বাংলায় যদি উচ্চারণ আমরা পেয়ে যাই, যেমন সে আমাকে উপদেশ দিয়েছিল ধূমপান ত্যাগ করতে, তয়কারেতে, দ্যাটস ওয়াই আমরা টু গিভ আপ দিলাম। এটা হচ্ছে একটা বেসিক রুল যেটা বাংলার সাথে সম্পৃক্ত। এখন প্রায়শই দেখা যায় রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে বেশ কিছু শব্দ মুখস্থ রাখা খুবই জরুরি, যে শব্দগুলো বলছে যে আমরা যদি কোনো বাক্যে কখনো বসি, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান আমাদের পরে দ্বিতীয় যে ভার্বটা আসবে সেটা হয়ে যাবে ইনফিনিটিভ। কি হয়ে যাবে? ইনফিনিটিভ, অর্থাৎ টু গ্রহণ করবে। সো তোমাদের কাজ হচ্ছে ক্লাসটি শেষ করেই এই শব্দগুলো মুখস্থ করে নেওয়া। এগ্রি, অ্যাটেম্প্ট, হোপ, প্রিপেয়ার, থ্রেটেন, এম, চুজ, এখানে যতগুলো শব্দ রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত, এই শব্দগুলোর ডিমান্ডই হচ্ছে দ্বিতীয় ভার্বের আগে একটা টু বসবে, অর্থাৎ দ্বিতীয় ভার্বটা হয়ে যাবে ইনফিনিটিভ।
আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিই। ধরা যাক পরীক্ষায় এই কোশ্চেনটা আসলো, জাস্ট একটু খেয়াল করো। ধরো এরকম একটি বাক্য দেওয়া হলো যে হি এইমস ডট ডট দেয়ার অন টাইম। আচ্ছা, এটা আমরা ব্ল্যাক করে দিই। ওকে, হি এইমস ডট ডট দেয়ার অন টাইম। সো অপশানে বলা হচ্ছে, অপশান এ বলা হলো REACH রিচিং, অপশান বিতে বলা হলো টু রিচ। ওকে, হি এইমস রিচিং দেয়ার অন টাইম নাকি হি এইমস টু রিচ দেয়ার অন টাইম? সে সেখানে পৌঁছাতে, যথাসময়ে পৌঁছাতে লক্ষ্য স্থির করে। তো নর্মালি আমাদের ডিমান্ড হচ্ছে যে এই শব্দগুলো যদি থাকে, আমরা জেনেছি তারপরে হয়ে যাবে ইনফিনিটিভ, দ্যাট মিনস টু হবে। সো অবশ্যই আমরা পেয়েছি এম, হি থাকার কারণে এমস হয়েছে মূলত থার্ড পারসন সিঙ্গুলার। তো এই শব্দ থাকার দরুন পরবর্তী ভার্বটা হয়ে গেল টু রিচ। এখন আমাকে বলো তো, তোমার যদি এই ভার্বগুলো কন্ট্রোলে না থাকে, মুখস্থ না থাকে, তাহলে আমি আমার থেকেও কোনো একটা ভালো টিচার তোমাকে রাইট ফর্ম অফ ভার্বস শিখিয়ে আদৌ কি সে তোমাকে শেখাতে পারবে? অথবা আরেকটি প্রশ্ন হলো, আমি যতটুকু ইংরেজি জানি, কিভাবে সেটা জানি? আমি কি আসলে এগুলো মুখস্থ না করেই একটা ভার্বে কারেকশন করতে পারি? নো। তার মানে হলো, যত ভালো তোমার স্টুডেন্টই হোক না কেন, অথবা যত ভালো একজন টিচারই হোক না কেন, যে কিনা ইংরেজি ভালো পারে, যাকে দেখে তুমি বিমোহিত হও, তারও কিন্তু এই জিনিসগুলো মুখস্থ রয়েছে। সো তোমার কাজ হচ্ছে ক্লাসটি শেষ করে অবশ্যই একেবারে মুখস্থ করা। তবে অবশ্যই সেই এটা মুখস্থ করবে, আমি জানি, যার ইংরেজি শেখার ক্ষেত্রে একটা চূড়ান্ত বাসনা রয়েছে। আর বাসনা যদি না থাকে, তাহলে কি হবে? যে স্যার আপনি বলছেন, বলেন, সমস্যা নেই, ক্লাস করার পরে আমি অন্য কাজে ব্যস্ত হব। এভাবে আর কতদিন? আমি সবসময় বলবো, জীবনে এটাই তোমার শেষ সুযোগ। এই 50 বেসিক ক্লাস তুমি জীবনের শেষ সুযোগ হিসেবে গ্রহণ করো। যদি আনন্দের সাথে আমি যে 50টি ক্লাস নিচ্ছি এপিসোডে, যদি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারো, ইনশাআল্লাহ তুমি অনেক বেশি আত্মবিশ্বাসী হবে ইংরেজির ক্ষেত্রে। আর এরপর ইংরেজির প্রতিটি অংশে তুমি অনেক বেশি দক্ষ হবে। সেটা ফ্রি হ্যান্ড রাইটিং হোক, স্পোকেন ইংলিশ, জব প্রিপারেশন, অ্যাডমিশন, একাডেমিক, প্রতিটা ক্ষেত্রে রাজত্ব করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, সো মনে মনে এই বাসনাটি রাখো। তাহলে এই শব্দগুলো আমরা মুখস্থ করে নেব, কেমন? আচ্ছা, তাহলে ইনফিনিটিভ শেষ হলো নন ফাইনাইটের। এবার দেখি জেরান্ড এবং পার্টিসিপলের কোনো রুলস রয়েছে কিনা। রয়েছে। তো প্রথমে আমরা দেখব জেরান্ড, তারপরে পার্টিসিপল। সো আমি এই পেজে রাখছি জেরান্ড, যেন আমার ফোকাস এটা থাকে। তো হি গেভ আপ ডট ডট ফুটবল হোয়েন হি গট ম্যারিড, অর্থাৎ সে ফুটবল খেলা ত্যাগ করেছিল, বাদ দিয়েছিল, যখন সে বিয়ে সম্পূর্ণ করেছিল। রাইট আনসারটা কি নিজে আগে ট্রাই করো। ইয়েস, রাইট উত্তর হচ্ছে প্লেইং। ইয়েস, প্লেইং। কেন বলো তো? কারণ এখানে একটি প্রেপোজিশন রয়েছে। এই রুলটা খুবই কমন, খুবই সহজ, অথচ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রচুর আসে। প্রেপোজিশন, যত রকমের প্রেপোজিশন আছে, শুধুমাত্র প্রেপোজিশন টু ব্যতীত, এই টু নিয়ে যে ঝামেলা আছে, বা টু এর সাথে যদি একটা শব্দ থাকে, তাহলে যে কোনো কোনো সময় আইএনজি হয়, সেটা আমরা একেবারে সব শেষে মিসসেলেনিয়াস বা আদার্স যে রুলসগুলো আমি দেব, সেইগুলোর ভেতর আমি সেটা কাভার করব। ক্লিয়ার? সো ছোট্ট করে মনে রাখো, টু ব্যতীত অন্যান্য যত প্রেপোজিশন আছে, সেটা বলি ফর, আফটার, বিফর, সিন্স, যত অ্যাট, অন, যত প্রেপোজিশন রয়েছে, সবগুলোর ডিমান্ড হচ্ছে পরবর্তী ভার্বের সঙ্গে কি হয়ে যাবে? আইএনজি হবে। সো এই আইনজি যুক্ত যে ভার্বটা তুমি পেয়ে যাবে, সেটার নামই হচ্ছে মূলত জেরান্ড। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আবার এই প্রশ্নটা করা হয়, হি গেভ আপ প্লেইং। প্লেইং এর নিচে আন্ডারলাইন করে বলে যে বলো তো এটা জেরান্ড নাকি পার্টিসিপল? তাহলে এখানেই তো সেটা বলে দিচ্ছি যে প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হলে সেটা মূলত জেরান্ড হয়ে যায়, অথবা সেটা নাউন হয়ে যায়। যেটাই জেরান্ড সেটাই নাউন। ক্লিয়ার? আচ্ছা, এই রুলটা। এরপরে কিছু শব্দ মুখস্থ রাখা খুব জরুরি, যেটা তোমার বাবা, তার বাবারাও মুখস্থ করেছিল বলে ইংরেজি ভালো পেরেছে। তুমিও যদি ভালো করতে চাও, তোমাকে মুখস্থ করতে হবে। ক্লাসটি শেষ করে মুখস্থ করে নেবে এই শব্দগুলো। অ্যাডমিট মানে স্বীকার করা, অ্যাপ্রিসিয়েট মূল্যায়ন করা। আমি অর্থসহ দিয়েছি, আমি এটা শেয়ারও করব তোমাদের পেইড ব্যাচের এই গ্রুপটাতে। সো এই ভার্বগুলোর ডিমান্ড হচ্ছে যে যদি কোথাও এগুলো থাকে, পরবর্তী ভার্বের সঙ্গে হয়ে যাবে আইএনজি। মনে থাকবে, পরবর্তী ভার্বের সঙ্গে হয়ে যাবে আইএনজি। একটা ছোট টেস্ট দিই। যেমন ধরো, আমি যদি বলি, আমি ধরো বললাম
এখান থেকে যে হি enjoyed filling in the gap. ওকে, আমি বেশি অপশান দেব না, ছোট্ট দুইটা অপশান। একটা হচ্ছে ওয়াচ মুভি, একটু দিলাম টু ওয়াচ মুভি, আর বি নাম্বারে দিলাম হচ্ছে গিয়ে ওয়াচিং মুভি, MOVIE মুভি। তাহলে আমার বিশ্বাস যে খুবই সহজ এবং একেবারে অনায়াসে তুমি আনসারটা করতে পারবে। হি এনজয়েড টু ওয়াচ মুভি অর ওয়াচিং মুভি। অবশ্যই এনজয় শব্দটি রয়েছে পাস্ট টেন্স, বাট মূল শব্দটা হচ্ছে এনজয়। সো হি এনজয়েড ওয়াচিং মুভি, অর্থাৎ মুভি বা সিনেমা দেখা সে খুব উপভোগ করত। এই শব্দগুলি রয়েছে, আর পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি হবে, এটাই কিন্তু স্বাভাবিক। যেমন আমরা এরকম অনেক শব্দের কথা শুনি, যেমন হচ্ছে স্টপের কথা যদি বলি আমরা, একটু ট্রাই করো তো নিজেরা, দেখি পারছো কি। সেটা হচ্ছে স্টপ, ফিল ইন দ্য গ্যাপ। অপশান এ বলা হচ্ছে WRIT রাইট, অপশান বিতে হচ্ছে রাইটিং, রাইটিং, WRITING স্টপ, রাইট অর রাইটিং, এর আগে একটা টু দিয়ে দিই। তো নর্মালি এই আনসারটাও কিন্তু তোমরা অনেকেই পারবে, কারণ পরীক্ষা দেওয়ার সময় শিক্ষক তোমাকে অনেকবার পরীক্ষা দেওয়ার শেষ সময় কথাটি বলেছে যে স্টপ রাইটিং, রাইট? সো স্টপ শব্দটির পরে ভার্বের সঙ্গে কি হয়? আইএনজি হয়। কিন্তু কথা হলো, দেখো এই বক্সে যতগুলো শব্দ আছে এর ভেতরে কিন্তু স্টপ শব্দটি আমি দেইনি। কেন দেইনি বলো তো? কারণ স্টপ নিয়ে ঝামেলা রয়েছে। স্টপ হচ্ছে এমন একটা ভার্ব, এর পরে ইনফিনিটিভও হতে পারে ক্ষেত্র বিশেষ, এখানে অবশ্য জেরান্ডি হবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কথা বলছি। স্টপ এবং এই জাতীয় আরও অনেক শব্দ রয়েছে যারা একই সাথে জেরান্ডো হতে পারে, আবার ইনফিনিটিভও হতে পারে। অর্থাৎ কিছু নির্দিষ্ট শব্দ রয়েছে যে শব্দগুলোর পর দুইটা আনসারই রাইট হতে পারে, স্টপ হচ্ছে তার ভিতরে একটা। ওকে, সো এইরকম কিছু শব্দের আমি তালিকা দিয়েছি, এই শব্দগুলো তোমরা মুখস্থ রেখে দিও। ক্ষেত্রবিশেষ অর্থ বুঝে এগুলোর পরে ইনফিনিটিভও হতে পারে, জেরান্ডো হতে পারে। যদিও এক্ষেত্রে স্টপ টু রাইট এটা হবে না, কিন্তু যদি আমি ধরো এই এক্সাম্পলটা দিতাম, কথার কথা ধরো, খেয়াল করতে হবে মনোযোগ দিয়ে। তার মানে এখন পর্যন্ত আমি যতগুলো রুলসের কথা বলছি, বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যাপারটা এমন রয়ে যাচ্ছে যে ক্লাস শেষে তোমার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এগুলো পড়ে ফেলা। যেমন ধরো আমি বলবো যে হি স্টপড, STOPPD স্টপড, ওকে, পাস্ট পার্টিসিপল হলে ডাবল পি হয়ে যায়, ডট ডট। ওকে, সো আমি অপশানে বললাম যে এখানে কি টু ইট হবে, অপশান বি হচ্ছে ইটিং হবে। তো নর্মালি তুমি যদি একটা নিয়ম জানো যে স্টপের পরে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে ধরা খাবে। ক্ষেত্র বিশেষ দুইটা হতে পারে, স্টপ মানে হচ্ছে থামা, আর যদি হচ্ছে স্টপ মানে কিছু সময়ের জন্য থামা, বিরতি দেওয়া, দুই অর্থে ব্যবহৃত হয়। হি স্টপড টু ইট, অর্থাৎ খাবার জন্য সে থেমেছিল, আর হি স্টপড ইটিং, সে খাবার জন্য একেবারে থেমে গিয়েছিল আর যায়নি। তার মানে হালকা বিরতি প্রকাশের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করতে পারি, আর একবারে থামিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা আইএনজি ব্যবহার করতে পারি। তো স্টপ রাইটিং, খাতা লেখা একবারে থামিয়ে দাও, সেই জন্য এখানে রাইটিং হয়েছে, টু রাইট হয়নি। এখানে অর্থের মাধুর্যতা নষ্ট হবে। তাহলে এই শব্দগুলো তুমি মুখস্থ রেখে দিও ক্লাস শেষ করে, যে এই শব্দগুলোর পরে দ্বিতীয় ভার্বের সঙ্গে দুইটা আনসারই রাইট হতে পারে। তাহলে ধরা যাক এইবার একটা টেস্ট তোমাকে দেওয়া হলো যে হি বিগ্যান পাস্ট টেন্স করে দিই, যে হি বিগ্যান ডট ডট। সো অপশানে বলা হচ্ছে যে টু ক্রাই, বি হলো ক্রাইং। বলো রাইট আনসার তুমি কি নেবে? ঝড় ও গতিতে রাইট আনসারটা দিয়ে দাও। এবার তো বেশ আত্মবিশ্বাস নিয়ে দেবে, তুমি বলবে যে স্যার বিগিন এমন একটা শব্দ যার পরে জেরান্ডো হতে পারে, মানে আইএনজি, বা ইনফিনিটিভ মানে 2+V1ও হতে পারে। তাহলে হি বিগেন টু ক্রাই, সে কাঁদতে শুরু করেছিল, হি বিগেন ক্রাইং, সে কাঁদা শুরু করেছিল। অর্থের একটা পার্থক্য রয়েছে, তুমি খেয়াল করলে? আমি যখন বললাম হি বিগেন টু ক্রাই, সে কাঁদতে শুরু করলো, আর হি বিগেন ক্রাইং, সে কাঁদা শুরু করলো।
অর্থ একটু আলাদা। আর এটিই হচ্ছে মূল কথা যে তুমি যখন ট্রান্সলেশনে দক্ষ হতে চাইবে বা বঙ্গানুবাদে দক্ষ হতে চাইবে, সেখানেও কিন্তু এই খুঁটিনাটি জিনিসগুলোর ব্যবহার জানা খুবই জরুরি, না হলে সঠিক বঙ্গানুবাদ কোনোভাবেই আসবে না। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো এই হলো জেরান্ডের ব্যাপার। আর এর আগে তো আমি ইনফিনিটিভ দেখালাম, এবার তোমাদের দেখাবো পার্টিসিপল। তো এবার হলো পার্টিসিপল। পার্টিসিপল দ্যাট মিন্স হচ্ছে নন ফাইনাইটের একেবারে শেষ প্রকার। এরপরে আমরা আসবো ফাইনাইট, আই মিন টেন্স বেস যে রুলসগুলো রয়েছে সেগুলোতে। আচ্ছা, পার্টিসিপলের কথাই বলি আমরা যদি, তো পার্টিসিপলের ক্ষেত্রে বেসিক্যালি ব্যাপারটা এরকম যে এটাও ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু সেটা কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। তো এক্ষেত্রে একটা বিষয় তোমরা মনে রেখো, আমি ছোট্ট একটা শর্টকাট দিয়ে দিই তোমাদের ফার্স্টেই। শর্টকাটটা হচ্ছে, একটু রেড করলাম, শর্টকাটটা হচ্ছে যে ভার্বের সংখ্যা হচ্ছে দুইটা থাকবে। একটা বাক্যে ভার্বের সংখ্যা কয়টা থাকবে? দুইটা থাকবে। তো প্রথম ভার্বটা নিয়ে সমস্যা নেই, দ্বিতীয় যে ভার্বটা থাকবে, এখানে আমি ভার্ব টু বলবো আর কি, ভার্ব টু বলছি ব্র্যাকেটে টু। এই দ্বিতীয় যে ভার্বটা থাকবে সেই ভার্বের সঙ্গেই মূলত আইএনজি হয়ে যায়। এটাই হলো মূল বিষয়। প্রথম ভার্বটা যে কোনো টেন্সে থাকতে পারে, সেটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, সেটা বড় কথা নয়, কিন্তু দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি হয়ে যায়। যেমন এটা হলো একটা প্রথম ভার্ব, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, আমি কাজে ফিরে গিয়েছিলাম, ক্লোজিং দ্য ডোর, দরজাটি বন্ধ করে। ওকে, সো দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি হয়ে যায় পার্টিসিপল সেন্সে, দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি। আবার আই স দ্য বয়, আমি বালকটিকে দেখেছিলাম, স হচ্ছে ভার্ব ওয়ান মানে প্রথম ভার্ব, দ্বিতীয় যে ভার্বটা বসাতে হবে সেটার সঙ্গে আইএনজি। সো এই হচ্ছে ক্রাইং। ওকে, সো দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি। তো এখন একটি কথা না বললেই নয়, সেটি হলো যে এই সাদামাঠা নিয়মের বাইরেও মাঝে মাঝে কিছু ব্যতিক্রম দেখা যায়। যেমন আমি একটা এক্সেপশন দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। যেমন আমি যদি বলি যে হি ওয়েন টু মার্কেট ডট ডট সাম TUCTS প্রোডাক্টস। ওকে, সো আমি এবার অপশান ক্রিয়েট করলাম যে টু বাই, বি নাম্বার হচ্ছে বাইং। তাহলে আমি এই মুহূর্তে তোমাদের যে নিয়মটা শেখালাম সেটা অনুযায়ী তো আমার ধারণা তোমরা গণহারে একটা ভুল আনসার দিয়ে ফেলবে। সেই ভুল আনসারটা কি? যে একই সেন্টেন্সে স্যার যদি দুটো ভার্ব থাকে, আপনি যেটি বলেছেন, দুটো ভার্ব হলে শেষের ভার্বের সঙ্গে জেনারেলি আমরা কি করবো? আইএনজি। বাট এখানে একটা মজার বিষয় হলো, তোমাকে একবারে প্রথমে আমি যে কথাটি বলেছিলাম সেখানে ফিরে যেতে হবে, যে ওই যে কোনো কিছু নিতে, দিতে, খেতে, তয়কারে তে, বুঝতে পেরেছ? যে হি ওয়েন টু মার্কেট, সে বাজারে গিয়েছিল কিছু প্রোডাক্ট কিনতে, হ্যাঁ, কিছু জিনিস কিনতে। তো এই যে কিনতে, তয়কারেতে, এই জন্য তোমাকে নিতে হবে ইনফিনিটিভ। একেবারে প্রথমের দিকে আমি বলেছিলাম ইনফিনিটিভ। দ্যাটস ওয়াই বাংলা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ইংরেজি শেখার সময় ভুলেই যাই যে ইংরেজি একটা ভাষা। ভাষাগত বিষয়টিকে ইংরেজি রুলসের সঙ্গে যদি অ্যাডজাস্ট না করি, তাহলে অনেক ক্ষেত্রে আমাদের ধরা খেতে হবে। বঙ্গানুবাদ তো পারবই না, ইভেন অনেক সময় দেখা যায় যে রুলস ছকে বাঁধা নিয়মের সঙ্গে কোনোভাবে যাবে না। আমি আরও কিছু ক্ষেত্রে তোমাদেরকে বোঝাবো যে রুলসের বাহিরেও শুধু বাংলার কারণেও কিন্তু সেই রুলসের ভিন্নতা দেখা যায়। জাস্ট ওয়েট। তাহলে ব্যতিক্রমটা মনে রেখো, যে একই সেন্টেন্সে দুইটা ভার্ব হলে যদি অর্থটা হয় ওরকম নিতে, খেতে, দিতে, তাহলে কিন্তু ইনফিনিটিভ হতে পারে। এক্ষেত্রে একটা বিষয় আমি আর একটু হেল্প করতে পারি, সেটা হলো এই বাক্য দ্বারা বা এই ধরনের বাক্যগুলো দ্বারা স্পেসিফিক একটা উদ্দেশ্য বোঝায়, মানে একটা কি বলবো, পারপাস ইউজ করে, মানে সে একটা উদ্দেশ্য নিয়ে বাজারে গিয়েছিল। ওকে, আর আগের বাক্যটায় যেটাতে আমাদের আইএনজি বা পার্টিসিপল হয়েছিল, সেখানে দেখো আমি বালকটিকে দেখেছিলাম কাঁদতে, এখানে আমার কোনো উদ্দেশ্য নেই। তার মানে উদ্দেশ্যহীন বাক্যতে শেষের ভার্বের সঙ্গে আইএনজি হয়, আর একেবারে উদ্দেশ্য নিয়ে, বিশেষ কোনো পারপাস নিয়ে যখন কাজ হয় তখন সেটিতে কি হয়? ইনফিনিটিভ হয়। এটা একটা ক্লু হতে পারে তোমার জন্য। ব্যাস, এই হলো মোটামুটি তোমার নন ফাইনাইটের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল। ইনশাআল্লাহ যে কোনো পরীক্ষায়, যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে এই রুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার প্রয়োগ তুমি ইনশাআল্লাহ দেখতে পাবে যখনই তুমি একেবারে প্র্যাকটিক্যাল ইউজ শুরু করবে। এইবার আমরা শুরু করব ফাইনাইট, দ্যাট মিন্স টেন্স বেস যে রুলসগুলো।
তো ফাইনাইট ভার্বসের ক্ষেত্রে বেসিক্যালি যেটা আসছে সেটি হচ্ছে ফার্স্টে টেন্স বেসড কিছু রুলস। তো টেন্স অনেকগুলোই প্রকার, যেটা তোমরা জানো। তো টেন্সের এই 3 প্রকার, তারপরে 12 প্রকার, সবগুলোরই মোটামুটি প্রয়োগ আমরা দেখি না। যেই কয়টা বেশি গুরুত্বপূর্ণ এবং যেগুলোর ক্যারেক্টারিস্টিক্স বা ট্রেড বা বৈশিষ্ট্য যেগুলো বলি আমরা, যে বৈশিষ্ট্যগুলো দেখে রাইট ফর্ম ভার্বসে আমরা ভার্ব নিরূপণ করি, তার ভিতরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এই হাতে গোনা 5-6টা টেন্সের কিছু শব্দ মুখস্থ রাখা খুবই জরুরি। তো তোমাদের কাজ হলো ক্লাসটি শেষ করেই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই বৈশিষ্ট্যগুলো একবারে ঠোঁটস্থ, মুখস্থ এবং কণ্ঠস্থ করে নেওয়া, যে এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আমি সাধারণত বলছি কারণ ব্যতিক্রম হয়, আমি সেটা দেখাচ্ছি। এইগুলো থাকলে সাধারণত কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এই বৈশিষ্ট্যগুলো। যেমন শি অলওয়েজ ড্রিঙ্কস কফি ইন দ্য মর্নিং, সে সকালে সবসময় কফি পান করে। যেহেতু এখানে রয়েছে অলওয়েজ, তাহলে আমি ধরেই নিলাম যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যাদের টেন্সের সমস্যা, আমার টেন্সের ক্লাসটা একটু ভালো করে দেখে নিও, কেমন? আচ্ছা, তাহলে পরীক্ষায় কি থাকবে? এই জায়গাটায় ফিলিং ইন দ্য গ্যাপ থাকবে। এখানে ফিলিং ইন দ্য গ্যাপ থাকবে। তো ফিল ইন দ্য গ্যাপে এখানে রাইট উত্তর কি? অনেক সময় ড্রিঙ্ক থাকতে পারে, ড্র্যাঙ্ক হতে পারে পাস্ট টেন্সে, অথবা অন্যান্য কিছু, অথবা টু ড্রিঙ্ক হতে পারে। তো তুমি বুঝে নিয়েছো যেহেতু অলওয়েজ রয়েছে, দ্যাট মিনস এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেই থাকবে। সো তুমি লেখার ক্ষেত্রেই হোক, বলার ক্ষেত্রেই হোক, বা পরীক্ষায় হোক, অবশ্যই এই ব্যাপারটিকে প্রায়োরিটি দেবে। তো সাথে এটাও বলি যে আমি এখন যতগুলো জিনিস তোমাদের মুখস্থ করতে বলছি টেন্স রিলেটেড, সবগুলোই আবার অনেক সময় ব্যতিক্রম হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিই তোমাদের। তোমরা যদি ধরা বাঁধা একটা নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকো, তাহলে কি ধরনের ধরাটা খাবে সেটা খেয়াল করো। ধরো আমি এরকম একটি বাক্য দিলাম যে হি ইজ অলওয়েজ কাইন্ড টু এভরিওয়ান। ওকে, আরেকটি বাক্য ধরো আমি দিলাম যে হি হ্যাজ অলওয়েজ বিন কাইন্ড টু এভরিওয়ান। নিজেরা একটু ট্রাই করো, হুইচ উইল বি দ্য বেস্ট অর সুইটেবল আনসার, চুজ দ্য কারেক্ট ওয়ান। হ্যাঁ, সঠিক আনসারটি খুঁজে বের করো। এইরকম হয় যে চুজ দ্য কারেক্ট আনসার, কোন আনসারটি সঠিক। তো আমি টাইম ওয়েস্ট করব না, আমি যতটুকু ফিল করছি যে তোমরা সম্ভবত মানে একটা জিনিস মাথায় ঢুকে গেছে যে অলওয়েজ থাকা মানেই সেটা বুঝি সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনিট। আর সে কারণেই তোমরা হয়তো বা হি ইজ অলওয়েজ কাইন্ড টু এভরিওয়ান, এই আনসারটিকে তোমরা প্রায়োরিটি দেবে এবং বলবে যে এটাই আনসার রাইট, অন্যগুলো হওয়ার সম্ভাবনা নেই। আই ডু বিলিভ যে এটা অবশ্যই রাইট, আমি অস্বীকার করছি না, এটা অবশ্যই রাইট। পাশাপাশি অর্থগত কারণে এই আনসারটাও রাইট। হি হ্যাজ অলওয়েজ বিন কাইন্ড টু এভরিওয়ান, অর্থাৎ সে সর্বদাই সকলের প্রতি সদয় হয়েছে। সে সর্বদাই সকলের প্রতি সদয় হয়েছে। এই হয়েছে এইরকম অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মাঝখানে অলওয়েজ নিয়েছি। তার মানে অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট না হয়ে প্রেজেন্ট পারফেক্টও হতে পারে। এটা ডিপেন্ড করে বাংলা অর্থের ওপরে। ওকে, আচ্ছা, এরপরে আসো, হি ইজ অলওয়েজ কাইন্ড টু এভরিওয়ান, অর্থ চেঞ্জ হয়েছে, সে সর্বদাই সকলের প্রতি দয়ালু। সে সর্বদা সকলের প্রতি দয়ালু আর সর্বদা সকলের প্রতি দয়াশীল হয়েছে। অতএব বোথ আর কারেক্ট। এই কথাগুলো বলার পিছনে আমার এটি কারণ যে তোমরা যদি অ্যাডভান্স মানে অ্যাডভান্স স্টেপে পৌঁছে যাও, সেখানে যেন গোড়ামি না থাকে যে এই শব্দগুলো মানেই সর্বদাই প্রেজেন্ট ইনফিনিট, এরকম নয়। তো অ্যাজ ইউজুয়াল এগুলো সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট এগুলোর মধ্যে থাকে বলে আমি সাধারণত দিয়েছি। এই শব্দগুলো মুখস্থ রেখো। শি ইজ ওয়ার্কিং অন হার প্রজেক্ট রাইট নাও রয়েছে, এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে। পরীক্ষায় কি থাকবে? রাইট নাও থাকবে, কিন্তু এই জায়গাটায় হয়তো বা ফিলিং ইন দ্য গ্যাপ থাকবে। সো অপশানে থাকবে ওয়ার্কস অথবা ইজ ওয়ার্কিং। তুমি অবশ্যই কি নেবে? ইজ ওয়ার্কিং নেবে। ক্লিয়ার? আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট বৈশিষ্ট্যগুলো মুখস্থ রাখো, খুবই জরুরি। প্রেজেন্ট পারফেক্টে খুব কাজে দেয়। শি হ্যাজ অলরেডি, যেহেতু অলরেডি রয়েছে, অতএব সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট। ক্লিয়ার? এই বৈশিষ্ট্যগুলো দেখো, আমি কিন্তু এগুলো মুখস্থ রেখেছি। অথবা তোমার বড় ভাই আপু যে ইংরেজি ভালো জানে, তারও কিন্তু এগুলো কন্ট্রোলে রয়েছে। তাই দয়া করে তুমি যদি ইংরেজিতে তার মতো, তোমার সেই বড় ভাই বা আপুর মতো ভালো হতে চাও, দয়া করে ক্লাস শেষে, আজকে কিন্তু অনেক পড়া মুখস্থ রয়েছে তোমাদের জন্য,
ওকে, এর হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট ইনডিফিনিটের কথা যদি বলি, এইখানে কোনো অল্টারনেটিভ নেই, অর্থাৎ এই শব্দগুলো থাকলেই ভার্বের হবে ভি টু বা পাস্ট টেন্স। ভার্বের হবে ভি টু বা পাস্ট টেন্স। ইয়েস্টারডে, কোনোভাবে অন্য কোনো নিয়মের মধ্যে তুমি এটাকে রাখতেই পারবে না। শি ভিজিটেড দ্য মিউজিয়াম ইয়েস্টারডে, সে গতকাল জাদুঘর পরিদর্শন করেছিল। আমি দেখেছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ইয়েস্টারডে দিয়ে, মানে এই টাইপের শব্দগুলো দিয়ে দুইটা টেস্ট দেওয়া হয়, খুবই ফানি এবং খুবই মজার। এখানেই ওই শব্দটার সার্থকতা, যে এই শব্দটা থাকলে সে পাস্ট টেন্স ছাড়া অন্য কোনো টেন্সে হতেই পারে না। হয়তো বা আরেকটা থাকলো যে শি হ্যাজ ভিজিটেড দ্য মিউজিয়াম ইয়েস্টারডে, তো সে গতকাল মিউজিয়াম বা জাদুঘর পরিদর্শন করেছিল, আর সে গতকাল জাদুঘর পরিদর্শন করেছে। তো করেছে যখন বলছি ইয়েস্টারডে রাখা যাবে না। সো যেহেতু ইয়েস্টারডে, দ্যাট মিনস অবশ্যই প্রথমটাই হলো আমার রাইট। আমি দেখেছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই এমসিকিউ টাইপের প্রশ্নটা থাকে। সো এই শব্দগুলো মুখস্থ রেখে দিও, যে এই শব্দগুলো তাদের এক অন্যতম চাওয়া হলো যে আমরা যদি কোনো বাক্যে থাকি তাহলে সর্বদাই ভার্বের হয়ে যাবে পাস্ট টেন্স বা ফার্স্ট ফর্ম। আর সবশেষ আজকের আয়োজনের ফিউচার ইনডিফিনিটের কিছু সিম্বল, টাইম এক্সপ্রেশনস মুখস্থ করে নিও। টুমোরো, নেক্সট উইক, নেক্সট মান্থ, মূলত নেক্সট এর সঙ্গে দু একটা শব্দ ইন দ্য ফিউচার, লেটার, ইন আ ফিউ ডেজ, দ্য ডে আফটার টুমোরো, এই শব্দ বা বৈশিষ্ট্য থাকলেই সেটা হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট। ওকে, সো তোমার কাজ হচ্ছে মুখস্থ করে নেওয়া। সবশেষে একটি কথা বলি, আগামী ক্লাস আমাদের আরও একটি ক্লাস থাকবে রাইট ফর্ম অফ ভার্বসের ওপরে, এবং ইনশাল্লাহ সেই ক্লাসটি হওয়ার পর, অর্থাৎ আজকের এই 36তম ক্লাস এবং আগামী দিন ইনশাল্লাহ 37তম ক্লাস, এই দুইটি ক্লাসের ভেতরে আমি যা যা পড়াবো, এরপর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেখানেই তোমার ভার্ব আসুক না কেন, ভার ব্যবহার করতে যাও না কেন, ঘুরে ফিরে এইগুলোই বারবার অ্যাপ্লাই হবে। সবশেষে এটাই বলি যে ভার্বের যে পরিবর্তনই করি না কেন, ভার্বের মৌলিক পরিবর্তন কিন্তু কখনো কখনো হবে ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা বলি ভি1, কখনো কখনো হবে ভি2, মানে যেটাকে বলি পাস্ট টেন্স, কখনো কখনো হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটা প্রেজেন্ট পারফেক্টে দেখেছো, কখনো কখনো ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। মূলত এই চারটি ভার্ব বসানো নিয়েই কিন্তু মূলত রাইট ফর্ম অফ ভার্বসের কাহানি। ওকে, রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, এইগুলোই আমরা শিখছি। ইনশাল্লাহ আগামী দিন আমরা টেন্সের আর কিছু নিয়ম, যেমন সিকোয়েন্স অফ টেন্সের কিছু নিয়ম রয়েছে, দুইটা সেন্টেন্স একসাথে হলে কি হয় সেটা আমরা দেখব। সেখানে হয়তো বা কন্ডিশনালের কিছু নিয়ম আসতে পারে, হোয়েন বা কিছু সাবঅর্ডিনেট কনজাংশনের নিয়ম আসতে পারে। আর এরপর কিছু ব্যতিক্রম শব্দের সমন্বয়ে ভার্বে কিছু কারেকশন হয়, সেগুলো দেখব। ব্যাস, এর মধ্য দিয়ে শেষ হবে রাইট ফর্ম অফ ভার্বসের রুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম, এবং কথা দিয়েছিলাম যে একেবারেই 30 মিনিটের মধ্যে শেষ করব। একটু ঘড়িতে দেখো, প্রায় ঘড়িতে 10টা বেজে 30 মিনিট, হয়তো 29 বা 30 মিনিট। কি খুশি তো? আজকের ক্লাসটা কিন্তু খুব বেশি লম্বা নয়, খুবই অল্প সময়ের ক্লাস। অথচ এই তোমরা যারা ক্লাসগুলো করলে আর যারা করলো না, তারা কি কখনো এক হয়? মোটেই না। দয়া করে তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে, স্বাভাবিকভাবেই এখন যে কোনো একটা টপিক, যে কোনো একটা বই নিয়ে যখনই তোমরা বসে যাবে, এনজয় করবে ইংরেজিকে। সবশেষে যা লিখে আমরা বিদায় নিতে চাই, কি? হ্যাঁ, M18 ইজ ইকুয়াল টু ডান, দ্রুত লিখে ফেলো। লিখেছ? আর অল্প দিন পর, আচ্ছা এটা কোথায় লিখো তোমরা বলো তো? পার্সোনাল প্রোফাইলে লিখতে হবে, এখানে লিখলে হবে না। পার্সোনাল প্রোফাইলে, তোমাদের ফেসবুক প্রোফাইলে লিখতে হবে। ওকে, সো এইটা হচ্ছে এক অনন্য বিষয়। খুব শীঘ্রই পুরো বাংলাদেশি মানুষ সবাই জানতে চলেছে যে M10 ইজ ইকুয়াল টু ডানের আসলে রহস্যটা কি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো, যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।